মুম্বাই শহরের ব্যস্ত রাস্তায় যানবাহনের শব্দ আর ধুলোর আস্তরণ বরাবরের মতোই ছেয়েছিল। কিন্তু এই ভিড়ের মাঝে একটি কালো মার্সিডিজ গাড়ি কোনো রাজকীয় রথের মতো চলছিল। গাড়ির ভেতরের পরিবেশ বাইরের দুনিয়া থেকে একেবারেই আলাদা, শান্ত এবং মনোরম, যেখানে হালকা শাস্ত্রীয় সঙ্গীত বাজছিল। পেছনের সিটে বসা মীরা নিজের হাতঘড়ির দিকে তাকালো এবং তার মুখে একটি মৃদু হাসি ফুটে উঠল, কারণ আজকের দিনটি তার জন্য ছিল অত্যন্ত বিশেষ। আজ তার এবং আরিয়ানের বিয়ের তৃতীয় বার্ষিকী ছিল এবং সে তার ব্যস্ত সময়সূচি থেকে সময় বের করে আরিয়ানকে সারপ্রাইজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। মীরা শহরের সবচেয়ে প্রভাবশালী এবং সফল বিজনেস টাইকুনদের একজন ছিল, যার এক ইশারায় বড় বড় সিদ্ধান্ত বদলে যেত। কিন্তু ঘরের চার দেওয়ালের ভেতরে সে ছিল শুধুমাত্র একজন প্রেমময় স্ত্রী। সে আজ ইচ্ছাকৃতভাবেই নিজের পরিচয় লুকিয়ে সাধারণ মানুষের মতো কোম্পানিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যাতে সে দেখতে পারে তার স্বামী কোন পরিবেশে কাজ করে। সে কখনোই আরিয়ানের কাজে হস্তক্ষেপ করেনি, কারণ আরিয়ান ছিল একজন স্বাভিমানী ব্যক্তি, যে নিজের পরিশ্রমে এগিয়ে যেতে চেয়েছিল, তার স্ত্রীর নামের উপর ভর করে নয়। গ্লোবাল টেকের বিশাল গগনচুম্বী অট্টালিকার সামনে গাড়ি থামতেই মীরা ড্রাইভারকে সেখানেই অপেক্ষা করার ইশারা করল এবং নিজেই দরজা খুলে বাইরে বেরোল। সে আজ কোনো জমকালো বা দামি ডিজাইনার স্যুট পরেনি, বরং একটি সাধারণ কিন্তু অত্যন্ত মার্জিত শাড়িতে ছিল, যা তার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলছিল। তার চোখে লাগানো কালো চশমা এবং হাতে ধরা টিফিন বক্স তাকে একজন সাধারণ গৃহবধূর মতো দেখাচ্ছিল, যে তার স্বামীর জন্য দুপুরের খাবার নিয়ে এসেছে। নিরাপত্তারক্ষী তাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু মীরা তার পার্স থেকে একটি ভিজিটার পাস বের করল, যা সে আগেই আরিয়ানের পিএর মাধ্যমে গোপনীয়ভাবে তৈরি করে নিয়েছিল। লিফটের দিকে এগোতে গিয়ে মীরার মনে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল, যেন কোনো কিশোরী তার প্রেমিকের সাথে প্রথমবার দেখা করতে যাচ্ছে। সে ভাবছিল আরিয়ান যখন তাকে নিজের অফিসে দেখবে তখন তার মুখে কেমন অভিব্যক্তি হবে, এবং তারা দুজনে মিলে লাঞ্চের জন্য তার পছন্দের জায়গায় যাবে। মীরার বিন্দুমাত্র ধারণা ছিল না যে লিফটে সে উঠছে সেটি তাকে খুশির ঠিকানায় নয়, বরং একটি তিক্ত এবং হৃদয় বিদারক সত্যের দিকে নিয়ে যাচ্ছে। লিফট 17 তলায় গিয়ে থামল, যেখানে সেলস এবং মার্কেটিং বিভাগের প্রধান কার্যালয় অবস্থিত ছিল। দরজা খুলতেই মীরার কানে অফিসের সাধারণ শোরগোল ভেসে এল। ওখানকার পরিবেশ বেশ চাপযুক্ত মনে হচ্ছিল, যেখানে কর্মীরা নিজের ডেস্কে মাথা নিচু করে কাজ করছিল এবং ফোনের ঘুঁটি অনবরত বাজছিল। মীরা একটি গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে করিডোর দিয়ে এগিয়ে গেল, যাতে সে কারো নজরে না পড়ে আরিয়ানের কেবিন বা ডেস্ক খুঁজে পেতে পারে। দেওয়ালগুলোতে বড় বড় সাফল্যের পোস্টার লাগানো ছিল, যা কোম্পানির গুণগান করছিল, কিন্তু সেখানে কাজ করা মানুষের মুখে ক্লান্তি আর ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। মীরার চোখ চারদিকে ঘুরছিল এবং সে ভিড়ের মধ্যে সেই মুখটি খুঁজছিল যাকে সে প্রাণ দিয়ে ভালোবাসত। সে গর্বিত ছিল যে আরিয়ান এত বড় কোম্পানিতে একটি দায়িত্বশীল পদে আছে এবং নিজের পরিশ্রমে সংসার চালায়। মীরা সব সময় আরিয়ানের সরলতা এবং সততার প্রশংসা করত, যা তাকে এই স্বার্থপর দুনিয়ায় সবার থেকে আলাদা করত। করিডোরের শেষে একটি বড় হলে অনেকগুলো কিউবিকল তৈরি করা ছিল, যেখানে জুনিয়র এবং মিড লেভেলের কর্মীরা বসত, আর ঠিক এক কোণে আরিয়ান নিজের ডেস্কে ফাইলের স্তূপে ডুবেছিল। আরিয়ান ছিল একজন অত্যন্ত প্রতিভাবান এবং পরিশ্রমী মানুষ, যে নিজের যোগ্যতায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছিল এবং সবসময় কাজকে পূজা মনে করত। কিন্তু এই মুহূর্তে তার অবস্থা দেখে যে কেউ বলতে পারত সে অনেক চাপের মধ্যে আছে। তার কপালে ঘামের ফোঁটা ছিল এবং শার্টের হাতা গোটানো ছিল। সে কম্পিউটার স্ক্রিনে অনবরত কিছু টাইপ করছিল এবং মাঝে মাঝে ফাইল উল্টে পরিসংখ্যান পরীক্ষা করছিল, যেন কোনো বড় বিপদ তার মাথার ওপর ঝুলছে। তার আশেপাশে বসা সহকর্মীরাও তাকে সহানুভূতিশীল নজরে দেখছিল, কিন্তু কারও কথা বলার সাহস ছিল না। আরিয়ান গত 2 সপ্তাহ ধরে ঠিকমতো ঘুমায়নি, কারণ তার বস তার উপর কাজের এত বোঝা চাপিয়ে দিয়েছিল যা একা মানুষের পক্ষে করা অসম্ভব ছিল। ঠিক তখনই হলের কাঁচের দরজাটা জোরে খুলে গেল এবং সেখানে বিক্রমের আগমন ঘটল, যে এই বিভাগের ভাইস প্রেসিডেন্ট ছিল এবং তার নিষ্ঠুর ব্যবহারের জন্য কুখ্যাত ছিল। বিক্রম ছিল একজন লম্বা এবং চওড়া শরীরের মানুষ, যার মুখে সব সময় অহংকার এবং নিষ্ঠুরতার ভাব থাকত। সে তার অধস্তনদের মানুষ নয়, বরং মেশিন মনে করত। তার আসার সাথে সাথে পুরো হলে নিস্তব্ধতা নেমে এলো এবং মানুষ নিজের নিঃশ্বাস বন্ধ করে কাজ করার নাটক করতে লাগল, যাতে বিক্রমের নজর তাদের ওপর না পড়ে। বিক্রমের চোখ সরাসরি আরিয়ানকে খুঁজছিল,
এবং আরিয়ানকে দেখা মাত্রই তার মুখে একটি কুটিল হাসি ফুটে উঠল। সে দ্রুত পায়ে আরিয়ানের ডেস্কের কাছে পৌঁছাল এবং কোনো কথা না বলেই মেঝের ওপর রাখা ফাইলগুলো জোরে থাপ্পড় মারল, যাতে আশেপাশের জিনিসপত্র কেঁপে উঠল। আরিয়ান ঘাবড়ে গিয়ে ওপরের দিকে তাকালো এবং নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো, যেমনটা একজন আজ্ঞাবহ কর্মীর করা উচিত। বিক্রম আরিয়ানকে পা থেকে মাথা পর্যন্ত এমনভাবে দেখল যেন সে কোনো আবর্জনা দেখছে, আর তারপর তার ভারী গলায় কথা বলতে শুরু করল, যা শুনে আশেপাশের মানুষ শিউরে উঠল। বিক্রম আরিয়ানের ওপর চিৎকার করে বলল, তোমার কি মনে হয় তুমি এখানে পিকনিক করতে এসেছো যে এই প্রজেক্ট শেষ করতে এত সময় নিচ্ছ? আরিয়ান খুব ধীর এবং বিনম্র কণ্ঠে বোঝানোর চেষ্টা করল যে সে রিপোর্ট প্রায় তৈরি করে ফেলেছে, শুধু শেষবারের মতো পরীক্ষা করা বাকি আছে, কারণ ডেটা অনেক বেশি ছিল। কিন্তু বিক্রমের আরিয়ানের উত্তর পছন্দ হল না এবং সে আরিয়ানের কথা মাঝপথেই থামিয়ে দিয়ে তাকে অপদার্থ এবং ফাঁকিবাজ বলতে শুরু করল। বিক্রম জানত যে আরিয়ান এই প্রজেক্টের প্রাণ এবং সেই সব আসল কাজ করেছে, কিন্তু বিক্রমের স্বভাব ছিল অন্যদের দাবিয়ে রেখে নিজেকে বড় মনে করা। সে জানত যে আরিয়ানকে সবার সামনে অপমান করলে ভবিষ্যতে কেউ তার বিরুদ্ধে মাথা তোলার সাহস করবে না। বিক্রমের গলার আওয়াজ এত উঁচু ছিল যে সেটি কাঁচের দেওয়াল ভেদ করে বাইরের করিডোর পর্যন্ত শোনা যাচ্ছিল, যেখানে মীরা এইমাত্র পৌঁছেছিল। মীরা আরিয়ানকে দেখতেই পেয়েছিল এবং তার মুখে হাসি আসতে যাচ্ছিল। ঠিক তখনই সে বিক্রমের গর্জন শুনতে পেল এবং তার পা থমকে গেল। সে দেখল একজন লোক তার স্বামীর সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে অত্যন্ত অপমানজনক ভাষা প্রয়োগ করছে। মীরা নিজেকে একটি স্তম্ভের পেছনে লুকিয়ে ফেলল, যাতে সে দেখতে পারে আসলে কি ঘটছে, কারণ সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে দেখল আরিয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এবং বিক্রম অনবরত তার উপর ভাষাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে, যেন আরিয়ান কোনো অপরাধী। মীরার হৃৎস্পন্দন বেড়ে গেল এবং তার এক অদ্ভুত অস্থিরতা অনুভব হল, কারণ সে কখনোই আরিয়ানকে এত অসহায় আর নিরুপায় দেখেনি। বাড়িতে আরিয়ান সবসময় একজন শক্তিশালী এবং হাসি খুশি মানুষ ছিল, যে নিজের কষ্ট কখনোই মীরার সামনে প্রকাশ হতে দিত না। মীরা আজ প্রথমবার বুঝতে পারল আরিয়ান তার হাসির পেছনে কত ব্যথা আর অপমান লুকিয়ে রাখত, শুধুমাত্র মীরাকে চিন্তামুক্ত রাখার জন্য। বিক্রমের রাগ কমছিল না। সে আরিয়ানের তৈরি করা প্রেজেন্টেশনের ফাইলটি তুলে সবার সামনে দোলাতে দোলাতে বলল যে এটি একটি আবর্জনা। সে অভিযোগ করল যে আরিয়ান ইচ্ছা করে ভুল পরিসংখ্যান দিয়েছে, যাতে কোম্পানির বদনাম হয় এবং বিক্রমের সম্মান ক্ষুণ্ণ হয়। আরিয়ান আবার সাফাই দেওয়ার চেষ্টা করল, স্যার, আপনি একবার এটি পড়ে দেখুন, এটি একেবারে সঠিক এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। কিন্তু বিক্রম তার একটি কথাও শুনল না এবং রাগের মাথায় সেই ভারী ফাইলটা আরিয়ানের মুখের ওপর ছড়ে মারল। এতে আরিয়ানের চশমাটা নিচে পড়ে গেল এবং কাগজের পাতাগুলো চারদিকে বাতাসে ছড়িয়ে পড়ল। এই দৃশ্য দেখে পুরো অফিসের মানুষের নিঃশ্বাস আটকে গেল এবং কিছু মহিলা কর্মী ভয়ে নিজের মুখ ঢেকে ফেলল। কাগজের পাতাগুলো আরিয়ানের মুখে লেগে মেঝেতে পড়ছিল এবং আরিয়ান অপমানের আগুনে জ্বলতে জ্বলতে চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে জল ছিল, কিন্তু সে তা পড়তে দিল না, কারণ সে জানত যদি সে প্রতিক্রিয়া দেখায় তবে তার চাকরি চলে যেতে পারে, যেটির তার খুব প্রয়োজন ছিল। খুঁটির পেছনে লুকিয়ে মীরা যখন এই দৃশ্য দেখল, তখন তার পুরো শরীর রাগ আর ক্ষোভে কাঁপতে লাগল এবং হাতের মুঠি আপনা আপনি শক্ত হয়ে গেল। যে স্বামীকে সে পৃথিবীর সমস্ত খুশি দিতে চেয়েছিল এবং যার সম্মানের জন্য সে কারো সাথেও লড়তে পারত, তাকে আজ একজন তুচ্ছ লোক প্রকাশ্যে অপমান করছে। মীরার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল এবং তার প্রথম ইচ্ছে হল দৌড়ে গিয়ে বিক্রমের গালে একটি জোরে থাপ্পড় মারতে। কিন্তু মীরা শুধুমাত্র একজন আবেগপ্রবণ স্ত্রী ছিল না, সে ছিল একজন চতুর রণকৌশলী যে বড় বড় ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছে। সে গভীর শ্বাস নিল এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল, কারণ সে জানত এখন হাঙ্গামা করলে আরিয়ানকে আরও বেশি লজ্জিত হতে হবে। সে নিজের চোখের জল মুছল এবং বিক্রমের মুখটা নিজের স্মৃতিতে এমনভাবে গেঁথে নিল যেন কোনো শিকারী তার শিকারকে চিনে রাখে। সে বুঝতে পেরেছিল এটি শুধুমাত্র একদিনের ব্যাপার নয়, বরং এটি প্রতিদিনের কাহিনী যা আরিয়ান মুখ বুঝে সহ্য করছে। বিক্রম আরিয়ানকে সতর্ক করল যে আগামী 1 ঘন্টার মধ্যে যদি এই কাজ আবার না হয়, তবে সে তাকে চাকরি থেকে বের করে দেবে এবং তার ক্যারিয়ার নষ্ট করে দেবে। সে আরিয়ানকে মেঝেতে পড়ে থাকা কাগজগুলো তোলার আদেশ দিল এবং নিজে হাসতে হাসতে নিজের কেবিনের দিকে চলে গেল, যেন সে কোনো বিশাল যুদ্ধ জিতে নিয়েছে। আরিয়ান কাঁপতে কাঁপতে নিজের চশমাটা তুলল
এবং ধীরে ধীরে মেঝেতে বসে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজগুলো গুছিয়ে নিতে লাগল। তার কিছু সহকর্মী সাহায্য করার জন্য এগিয়ে আসতে চেয়েছিল, কিন্তু বিক্রমের ভয়ে কেউ নিজের জায়গা থেকে নড়ল না। আরিয়ানকে এভাবে মেঝেতে হামাগুড়ি দিতে দেখা এবং নিজের পরিশ্রমের ফল কুড়োতে দেখা মীরার জন্য অসহ্য ছিল। তার হৃদয়ে এমন এক আগুন জ্বলে উঠেছিল যা এবার বিক্রম এবং এই পুরো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে পুড়িয়ে ছাই করে দেবে। মীরা শপথ নিল যে সে আরিয়ানের প্রতিটি চোখের জলের হিসেব নেবে এবং বিক্রমকে এমন সাজা দেবে যা সে সারা জীবন মনে রাখবে। মীরা নিজেকে সামলে নিয়ে লিফটের দিকে ফিরে গেল, কারণ সে চায়নি আরিয়ান তাকে এই অবস্থায় দেখুক। তার পা এবার আগের চেয়ে বেশি ভারী ছিল, কিন্তু তাতে ছিল এক নতুন দৃঢ়তা। সে জানত এখন তাকে স্ত্রীর চেয়ে একজন রক্ষকের ভূমিকা পালন করতে হবে। লিফটে উঠেই সে তার ফোন বের করল এবং তার ব্যক্তিগত সচিবকে এমন একটি নম্বরে ফোন করতে বলল যা সে অনেকদিন ব্যবহার করেনি। তার গলায় এখন আর সেই কোমলতা ছিল না, বরং ছিল বরফের মতো শীতলতা আর তলোয়ারের মতো ধার। সে ফোনে শুধু এটুকু বলল, আমার গ্লোবাল টেকের বোর্ড অফ ডিরেক্টরসের সমস্ত তথ্য এবং বিক্রম নামের ওই ভাইস প্রেসিডেন্টের জন্মকুণ্ডলী এখনই চাই। লিফট নিচে লবিতে পৌঁছল এবং মীরা বাইরে বের হতেই তার চেহারা পুরোপুরি বদলে গিয়েছিল। এখন সে আর সাধারণ স্ত্রী ছিল না, বরং প্রতিশোধ নেওয়া এক দেবী মনে হচ্ছিল। রিসেপশনে বসে থাকা মানুষগুলো তাকে দেখে অবাক হল, কারণ যাওয়ার সময় তার মুখে যে হাসি ছিল তা উধাও হয়ে গেছে এবং তার জায়গায় এক ভয়ঙ্কর নিস্তব্ধতা বাসা বেঁধেছে। মীরা নিজের গাড়ির দিকে এগোতে এগোতে আরও একবার সেই উঁচু অট্টালিকার দিকে তাকাল এবং মনে মনে বলল যে এই অট্টালিকা এবার এমন এক পরিবর্তনের সাক্ষী হবে যা কেউ কল্পনাও করেনি। সে ঠিক করল কাল সে আবার আসবে, তবে এবার লুকিয়ে নয়, বরং নিজের আসল পরিচয়ে আর শক্তির সাথে। সে আরিয়ানকে বলবে না সে কি দেখেছে, বরং সে পরিস্থিতি এমনভাবে ঘুরিয়ে দেবে যাতে আরিয়ান তার হারানো সম্মান ফিরে পায়। গাড়িতে বসেই মীরা ড্রাইভারকে বাড়ি যাওয়ার বদলে শহরের সবচেয়ে বড় ল ফার্মের দিকে যাওয়ার নির্দেশ দিল, কারণ তার এখন আইনি ও আর্থিক অস্ত্রের প্রয়োজন। সে জানত বিক্রমের মতো মানুষ শুধুমাত্র ভয় আর শক্তির ভাষা বোঝে। মীরার মস্তিষ্ক এখন দাবার বোর্ডের মতো কাজ করছিল, যেখানে সে প্রতিটি ঘুঁটির চাল ঠিক করছিল। সে ভাবল আরিয়ান কত সহজ সরল যে মনে করে পরিশ্রম আর সততা দিয়ে সবার মন জয় করা যায়, কিন্তু দুনিয়া এমন নয়। দুনিয়ায় সিংহ হয়ে থাকতে হয়, আর যদি আরিয়ান সিংহ হতে না পারে তবে মীরা তার জন্য সিংহী হবে। আজকের এই সন্ধ্যা যা উদযাপনের হওয়ার কথা ছিল তা এখন যুদ্ধের প্রস্তুতিতে বদলে গেল। সারাটা পথ মীরার চোখের সামনে সেই দৃশ্যটি ভাসছিল, যখন বিক্রম আরিয়ানের মুখের উপর ফাইল ছুঁড়ে মেরেছিল। যতবার সেই দৃশ্য মনে পড়ছিল মীরার রক্ত টকবক করে ফুটছিল। সন্ধ্যা ঘনিয়ে এলো এবং শহরের আলো জ্বলে উঠল, কিন্তু মীরার ভেতরের অন্ধকার আরও গভীর হল। সে জানত এই লড়াই সহজ হবে না, কারণ বিক্রমের মতো লোক একা থাকে না, তাদের পেছনে এক পুরো দুর্নীতিগ্রস্ত তন্ত্র থাকে। কিন্তু মীরাও একা ছিল না, তার কাছে ছিল সত্যের শক্তি আর অগাধ সম্পদ। সে তার ফোনে আরেকটি মেসেজ টাইপ করল এবং তার সবচেয়ে বিশ্বস্ত তদন্তকারীদের দলকে কাজে লাগিয়ে দিল। সে সকাল হওয়ার আগেই বিক্রমের প্রতিটি কুকীর্তির নথিপত্র হাতে চেয়েছিল। মীরা মনে মনে আরিয়ানের কাছে ক্ষমা চাইল যে তার আসতে এত দেরি হয়ে গেল, কিন্তু সেই সাথে সে প্রতিজ্ঞাও করল যে এটিই ছিল আরিয়ানের শেষ খারাপ দিন। কালকের সূর্য যখন উঠবে তা আরিয়ানের জীবনে এক নতুন সকাল নিয়ে আসবে। গাড়ি থামার পর মীরা গ্লোবাল টেকের চেয়ারম্যান মিস্টার খান্নার ব্যক্তিগত নম্বরে ফোন করল, যিনি তার বাবার পুরনো বন্ধু ছিলেন। ওপার থেকে মিস্টার খান্নার ভারী এবং হাসিখুশি কণ্ঠ শোনা গেল, কিন্তু মীরা সরাসরি মূল কথায় চলে এলো। সে জানালো যে তার কোম্পানি জেনিথ হোল্ডিংস গত 6 মাসে গ্লোবাল টেকের 40% শেয়ার গোপনে কিনে নিয়েছে এবং এখন সেই সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। এই খবর মিস্টার খান্নার জন্য ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। মীরা জানালো যে সে কাল সকালে কোম্পানির পরিদর্শনে আসবে একজন বিশেষ প্রতিনিধি হিসেবে। মিস্টার খান্না মীরার দক্ষতা জানতেন, তাই তিনি রাজি হয়ে গেলেন। এদিকে অফিসে আরিয়ান অত্যন্ত ব্যথিত মনে কাজ করছিল। তার সহকর্মী রমেশ তাকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু আরিয়ান শুধু একটি ম্লান হাসি দিল। আরিয়ানের চোখের সামনে তার অসুস্থ মায়ের মুখ ভাসছিল, যার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। এই বাধ্যবাধকতাই আরিয়ানের মতো মানুষকে বিক্রমের সামনে মাথা নত করতে বাধ্য করেছিল। বিক্রম তখন নিজের কেবিনে বসে আরিয়ানকে অপমান করার গল্প বলে হাসাহাসি করছিল। সে তার সেক্রেটারিকে জানালো কাল কোনো ভিআইপি পরিদর্শনে আসছে, তাই সব ঠিকঠাক রাখতে হবে। সে ভাবল নতুন অতিথিকে খুশি করতে পারলে তার প্রমোশন হবে।
আরিয়ান রাত পর্যন্ত কাজ করে সেই প্রেজেন্টেশন আবার তৈরি করল এবং তারপর বাড়ি ফেরার পথে মীরার জন্য কিছু লাল গোলাপ কিনল। বাসায় ফেরার পর মীরা ডাইনিং টেবিলে মোমবাতি জ্বালিয়ে তার অপেক্ষা করছিল। আরিয়ান তার হাতে গোলাপ দিল এবং বার্ষিকের শুভেচ্ছা জানাল। মীরা দেখল আরিয়ানের চোখের ক্লান্তি, কিন্তু সে কিছু না জানার ভান করে তাকে খাবার বেড়ে দিল। পরদিন সকালে গ্লোবাল টেক অফিসে সাজ রব। বিক্রম সবাইকে চিৎকার করে নির্দেশ দিচ্ছিল। সে আরিয়ানকে ডেকে সতর্ক করল যে সে যেন অতিথিদের সামনে না আসে এবং শুধু কফি বা চায়ের ব্যবস্থা দেখাশোনা করে। সকাল 10টায় কালো গাড়ির এক বহর এসে থামল। বিক্রম এবং অন্যান্য কর্মকর্তারা তোড়া নিয়ে গেটে দাঁড়িয়েছিল। একটি গাড়ি থেকে মীরা নামল, পরনে গাঢ় নীল বিজনেস স্যুট, চোখে সানগ্লাস। তার ব্যক্তিত্ব দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। বিক্রম তাকে চিনতে পারল না, কারণ সে আরিয়ানের স্ত্রীর ছবি কখনো দেখেনি। সে চাটুকারিতা করতে এগিয়ে এলো, কিন্তু মীরা তাকে পাত্তা না দিয়ে সরাসরি ভেতরে চলে গেল। মীরা কনফারেন্স রুমে গিয়ে বসল এবং গত 5 বছরের রিপোর্ট চাইল। তার প্রশ্নের মুখে বিক্রম ঘামতে শুরু করল, কারণ সে কাজের কিছুই জানত না। ঠিক সেই সময় বিক্রমের পিএ আরিয়ানকে আদেশ দিল কনফারেন্স রুমে কফি সার্ভ করতে। আরিয়ান যখন কফির ট্রে হাতে কনফারেন্স রুমে ঢুকল এবং মীরার সামনে কফি রাখতে গিয়ে তার চোখের দিকে তাকালো, তার হাত থেকে প্রায় ট্রেটা পড়ে যাচ্ছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার সাধারণ গৃহবধূ স্ত্রী আজ এই আসনে বসে আছে এবং পুরো বোর্ড তার সামনে নতমস্তক। মীরা চোখের ইশারায় তাকে শান্ত থাকতে বলল। তার চোখে তখন ছিল বিক্রমের জন্য ধ্বংস আর আরিয়ানের জন্য হারানো সম্মান ফিরিয়ে দেওয়ার এক দৃঢ় প্রতিজ্ঞা। এটি ছিল এক নীরব সংলাপ, যা শুধু তারা দুজনেই বুঝতে পারছিল। আরিয়ান নিজেকে সামলে নিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু তার মাথায় তখন হাজারো প্রশ্নের ঝড় বইছিল। সে বুঝতে পারছিল না এটি স্বপ্ন নাকি বাস্তবতা। বিক্রম আরিয়ানের অপ্রস্তুত ভাব দেখে তাকে রাগী চোখে দেখল এবং মনে মনে ভাবল যে পরে এর মজা দেখাবে, কারণ সে অতিথির সামনে তাকে লজ্জিত করেছে। কিন্তু বিক্রম জানত না যে তার নিজের পতনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। আরিয়ান চলে যাওয়ার পর মীরা নিজের ফাইল বন্ধ করল এবং বিক্রমের দিকে তাকিয়ে বলল, এবার আমরা প্রযুক্তিগত দিকগুলো নিয়ে কথা বলবো। আমি চাই আপনি আমাকে সেই নতুন প্রজেক্টের ডেমো দিন, যার চর্চা পুরো বাজারে রয়েছে এবং যা আপনি নিজের তত্ত্বাবধানে তৈরি করেছেন। বিক্রমের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, কারণ ওই প্রজেক্টের আসল নির্মাতা তো ছিল আরিয়ান, আর বিক্রম তার এবিসিডিও জানত না। সে এখন এমন এক জালে ফেসে গিয়েছিল যা মীরা খুব বুদ্ধিমত্তার সাথে বুনেছিল, এবং এখন তার পালানোর কোনো পথ ছিল না। মীরা বিক্রমের ঘাবড়ে যাওয়াটা আজ করতে পারল এবং তার মুখে এক সূক্ষ্ম জয়ের হাসি ফুটে উঠল। সে বিক্রমের ওপর চাপ সৃষ্টি করে বলল, কি হলো মিস্টার বিক্রম, আপনি চুপ কেন? আপনি কি নিজের প্রজেক্ট সম্পর্কেই কিছু জানেন না? বিক্রম তোতলাতে তোতলাতে বলল, ম্যাডাম, প্রজেক্টের ফাইল আমার ল্যাপটপে আছে এবং সেটি এখন খুলছে না, হয়তো কোনো কারিগরি ত্রুটি হয়েছে। মীরার সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত করল, ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি মুখে বুঝিয়ে দিন, আমরা শোনার জন্য তৈরি। পুরো ঘরে নিস্তব্ধতা এতটাই ছিল যে একটা সুঁই পড়লেও শব্দ শোনা যেত। অন্য কর্মকর্তারাও বুঝে গিয়েছিলেন যে আজ বিক্রমের খুব খারাপ দিন এবং কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। মীরা এখন সেই মুহূর্তের অপেক্ষা করছিল যখন বিক্রম পুরোপুরি ভেঙে পড়বে এবং সবার সামনে নিজের অযোগ্যতা স্বীকার করে নেবে। মীরার তীক্ষ্ণ এবং সরাসরি প্রশ্নগুলো কনফারেন্স রুমের শীতল পরিবেশে আগুনের মতো কাজ করছিল এবং বিক্রমের কপালে ঘামের ফোঁটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সে নিজের চেয়ারে উসখুস করছিল, কারণ যে প্রজেক্টের নামে সে বাহবা লুটত তার প্রযুক্তিগত গভীরতা সম্পর্কে তার বিন্দুমাত্র জ্ঞান ছিল না। রুমে উপস্থিত অন্যান্য বোর্ড মেম্বার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও মীরার আক্রমণাত্মক ভঙ্গি দেখে অবাক হচ্ছিলেন। বিক্রম নিজের ভয় লুকানোর জন্য এক গ্লাস জল খেল এবং তার কাঁপতে থাকা হাতগুলো টেবিলের নিচে লুকানোর চেষ্টা করল, যাতে মীরার তীক্ষ্ণ নজরে তা ধরা না পড়ে। সে মনে মনে আরিয়ানকে গালি দিচ্ছিল যে কেন সে তাকে আগে এই প্রশ্নগুলোর জন্য প্রস্তুত করেনি, যদিও এটি ছিল বিক্রমের নিজের অবহেলা আর অজ্ঞতা। মীরা নিজের চেয়ারে পিঠ ঠেকিয়ে আঙুলে আঙুল জড়িয়ে ধৈর্য ধরে বিক্রমের উত্তরের অপেক্ষা করতে লাগল, ঠিক যেমন একজন বিচারক অপরাধীর স্বীকারোক্তির জন্য অপেক্ষা করেন। বিক্রম খুব নিচু এবং কাঁপানো গলায় বলল, ম্যাডাম, আসলে এই প্রজেক্ট অনেক বড় এবং এর ডেটা লোড হতে কিছুটা সময় লাগছে। সে অজুহাত দিল যে সার্ভারে সমস্যা হচ্ছে, তাই তার 15 মিনিট সময় লাগবে। এটি ছিল একটি ডাহা মিথ্যে, যা ঘরে উপস্থিত সবাই বুঝতে পারছিল। কিন্তু মীরা তাকে আরও সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল, যাতে সে নিজের জালে আরও খারাপভাবে জড়িয়ে পড়ে। মীরা হাতের ঘড়ির দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত স্বরে বলল, ঠিক আছে মিস্টার বিক্রম, আপনার কাছে ঠিক 20 মিনিট সময় আছে এবং এরপর আমি আর কোনো অজুহাত শুনব না।
বিক্রম স্বস্তির নিঃশ্বাস ফেলে জি ম্যাডাম বলে দ্রুত কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল, যেন সে প্রাণ ফিরে পেয়েছে। সে চলে যেতেই মীরার মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল, কারণ সে জানত বিক্রম এখন সোজাসুজি আরিয়ানের কাছেই যাবে, আর মীরা এটাই চেয়েছিল। বিক্রম কনফারেন্স রুম থেকে বেরিয়ে কোনো পাগল হাতির মতো নিজের কেবিনের দিকে দৌড় দিল এবং পথে দাঁড়িয়ে থাকা একজন পিয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে সরাসরি আরিয়ানের ডেস্কের কাছে পৌঁছালো, যেখানে আরিয়ান তখনও নিজের অপমানিত অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছিল এবং অসম্পূর্ণ কাজ গুছাচ্ছিল। বিক্রম আরিয়ানের কলার ধরল এবং তাকে টেনে হিঁচড়ে নিজের কেবিনের ভেতরে নিয়ে গিয়ে সজোরে দরজা বন্ধ করে দিল, যা দেখে বাইরে বসে থাকা কর্মচারীদের মধ্যে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ল। বিক্রমের মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। সে আরিয়ানকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, তোর কারণে আজ আমার চাকরি যেতে যেতে বেঁচেছে। সে আরিয়ানের ওপর চিৎকার করে জিজ্ঞেস করল যে সে কি ওই মহিলাকে চেনে যে ভেতরে বসে আছে, কারণ যেভাবে সে আরিয়ানের দিকে তাকিয়েছিল তাতে বিক্রমের সন্দেহ হচ্ছিল। আরিয়ান নিজের ভয় চেপে রেখে মাথা নেড়ে অস্বীকার করল, কারণ সে এখন মীরার পরিকল্পনা নষ্ট করতে চায়নি। বিক্রম আরিয়ানকে ছেড়ে দিয়ে টেবিলে ঘুষি মারল এবং আদেশ দিল যে আগামী 10 মিনিটের মধ্যে প্রজেক্টের প্রতিটি কারিগরি প্রশ্নের উত্তর তার লিখিত চাই। সে বলল যে আরিয়ানকে এমন একটি স্ক্রিপ্ট তৈরি করতে হবে যা পড়ে বিক্রম ভেতরে নিজেকে স্মার্ট এবং জ্ঞানী প্রমাণ করতে পারে, আর যদি কোনো ভুল হয় তবে সে আরিয়ানকে ধ্বংস করে দেবে। আরিয়ান বুঝতে পারল বিক্রম এখন পুরোপুরি তার উপর নির্ভরশীল, এবং এটি একদিক থেকে তার জয় ছিল। আরিয়ান ল্যাপটপ খুলে দ্রুত টাইপ করতে শুরু করল, কারণ এই প্রজেক্টটি ছিল তার নিজের সন্তানের মতো, যাকে সে তিল তিল করে বড় করেছে। সে জানত মীরা ভেতরে বসে আছে, এবং এই কথাটাই তাকে এক অদ্ভুত শক্তি দিচ্ছিল। ওদিকে কনফারেন্স রুমে মীরা এই বিরতির সুযোগে নিজের টিমের সদস্যদের কিছু নির্দেশ দিল এবং নিজে জানালার পাশে গিয়ে দাঁড়াল। তার মনে তখনও সেই দৃশ্যটি বিঁধেছিল যখন সে আরিয়ানকে কফি সার্ভ করতে দেখেছিল। তার বুক রাগে জ্বলে উঠছিল। সে শপথ নিল যখন সে এই ঘর থেকে বের হবে তখন এই কোম্পানির মানচিত্র এবং বিক্রমের ভাগ্য দুই বদলে যাবে। 20 মিনিট শেষ হবার পথে ছিল। বিক্রম নিজের কেবিনে মুখস্থ করছিল, যেমন একজন দুর্বল ছাত্র পরীক্ষার আগে নকলের চিরকুট মুখস্থ করে। আরিয়ান তার পাশে দাঁড়িয়ে গ্রাফ এবং পরিসংখ্যানগুলো বুঝিয়ে দিচ্ছিল। ঘরমাক্ত বিক্রম নিজের টাই ঢিলা করল এবং আরিয়ানকে বলল যে তাকেও কনফারেন্স রুমে সাথে যেতে হবে, যাতে কোনো সমস্যা হলে আরিয়ান সামলাতে পারে। আরিয়ানের কাছে এটি ছিল মীরাকে কাছ থেকে দেখার এবং নিজের যোগ্যতা প্রমাণের আরেকটি সুযোগ। তাই সে চুপচাপ নিজের ফাইল তুলে বিক্রমের পেছনে পেছনে হাঁটা দিল। বিক্রম তাকে সাবধান করে দিল যে যতক্ষণ তাকে বলা না হবে সে যেন মুখ না খোলে। যখন বিক্রম এবং আরিয়ান কনফারেন্স রুমে ফিরল তখন পরিবেশ আগের চেয়েও গাম্ভীর্যপূর্ণ হয়ে উঠেছিল। মীরা তার সিটে বসে বিক্রমকে দেখে ভুরু কুচকাল। বিক্রম কৃত্রিম আত্মবিশ্বাসের সাথে প্রেজেন্টেশন শুরু করল এবং তোতা পাখির মতো মুখস্থ ভাষণ দিতে লাগল। সে প্রযুক্তিগত শব্দ ব্যবহার করছিল ঠিকই, কিন্তু তার উচ্চারণ আর ভঙ্গি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে এগুলোর মানে জানে না। আরিয়ান রুমের এক কোণে দাঁড়িয়ে নিজের পরিশ্রমের কৃতিত্ব অন্যকে নিতে দেখছিল। মীরা খুব মন দিয়ে শুনছিল এবং ডায়েরিতে কিছু নোট করছিল, যা বিক্রমের ভয় আরও বাড়িয়ে দিচ্ছিল। হঠাৎ বিক্রম যখন একটি জটিল অ্যালগোরিদম সম্পর্কে বলতে শুরু করল, মীরা হাত তুলে তাকে থামিয়ে দিল। সে এমন একটি সূক্ষ্ম এবং প্যাঁচানো প্রশ্ন করল যা ওই অ্যালগোরিদমের কোডিং এবং ভবিষ্যতের প্রভাবের সাথে জড়িত ছিল। এই প্রশ্নটি বিক্রমের মুখস্থ করা স্ক্রিপ্টে ছিল না এবং তার পায়ের তলার মাটি সরে গেল। সে হতলাতে শুরু করল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। মীরা গলা চড়িয়ে জিজ্ঞেস করল, মিস্টার বিক্রম, নিজের প্রজেক্ট সম্পর্কে এই সাধারণ বিষয়টি কি আপনি জানেন না? বিক্রম অসহায়ভাবে কোণে দাঁড়িয়ে থাকা আরিয়ানের দিকে তাকালো। মীরা সুযোগটি লুপে নিল এবং বলল, আপনি যদি উত্তর দিতে না পারেন তবে হয়তো আপনার টিমের কেউ পারবে। সে সরাসরি আরিয়ানের দিকে ইশারা করে বলল, আপনি যে কোণে দাঁড়িয়ে আছেন, আপনি কি এই প্রশ্নের উত্তর দিতে পারেন? আরিয়ান কিছুটা ইতস্তত করছিল, কারণ বিক্রমের হুমকি তার মনে ছিল, কিন্তু সে মীরার চোখের দিকে তাকালো, যেখানে ভরসা আর উৎসাহ ছিল। আরিয়ান ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। সে বলতে শুরু করার সাথে সাথেই তার আত্মবিশ্বাস জেগে উঠল। সে কেবল মীরার প্রশ্নের উত্তরই দিল না, বরং সেই অ্যালগোরিদমের পেছনের পুরো ভাবনা এবং তার সুদূর প্রসারী ফলাফল খুব সহজ এবং প্রভাবশালী ভাষায় বুঝিয়ে দিল। তার গলার আওয়াজে সেই জোর ছিল যা শুধুমাত্র একজন প্রকৃত নির্মাতার থাকে। বোর্ড মেম্বাররা প্রশংসা শুরু করলেন। মীরা আরিয়ানের দিকে তাকিয়ে গর্ব অনুভব করছিল। বিক্রম অপমানে কুঁকড়ে গেল, কারণ তার জুনিয়র সদার সামনে উজ্জ্বল হয়ে উঠল, আর সে নিজে মূর্খ প্রমাণিত হল। আরিয়ান কথা শেষ করার পর একজন প্রবীণ বোর্ড মেম্বার তালি দিয়ে তাকে অভিনন্দন জানালেন। মীরা ব্যঙ্গাত্মক সুরে বিক্রমকে বলল, মনে হচ্ছে আপনার টিমের সদস্যরা আপনার চেয়েও বেশি খবর রাখে মিস্টার বিক্রম। বিক্রম লজ্জা ঢাকতে বলল, ম্যাডাম, আমি একে সব শিখিয়েছি।
মীরা আরিয়ানকে তার নাম এবং অভিজ্ঞতা জিজ্ঞেস করল। সে জানল এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও আরিয়ান কেন জুনিয়র পদে আছে। সে সরাসরি বিক্রমকে প্রশ্ন করল যে কেন তাকে প্রমোশন দেওয়া হয়নি। বিক্রম অজুহাত দিল যে আরিয়ানের লিডারশিপ কোয়ালিটি নেই। মীরা বলল, আমার তো তা মনে হয় না, আমার মনে হয় এখানে ট্যালেন্টকে দাবিয়ে রাখা হচ্ছে। মীরা লাঞ্চের পর প্রতিটি বিভাগ নিজে পরিদর্শন করার কথা ঘোষণা করল এবং আরিয়ানকে সেই পরিদর্শন টিমে থাকার নির্দেশ দিল। লাঞ্চের সময় পুরো অফিসে আরিয়ানকে নিয়ে আলোচনা হচ্ছিল। আরিয়ান এক কোণে বসে মীরার কথা ভাবছিল। সে জানত মীরা আজ তাকে রক্ষা করতে এসেছে। অন্যদিকে বিক্রম নিজের কেবিনে মদের বোতল খুলে ধ্বংসের শোক পালন করছিল। সে তার বিশ্বস্ত ম্যানেজারকে ডেকে আদেশ দিল লাঞ্চের পর এমন কিছু করতে যাতে আরিয়ান বড় কোনো বিপদে পড়ে। সে আরিয়ানকে সাথে নিয়েই ডুবতে চাইল। সে এক জঘন্য ষড়যন্ত্র শুরু করল যেখানে আরিয়ানের উপর কোম্পানির গোপনীয় ফাইল চুরির অপবাদ দেওয়া হবে। মীরা তার কেবিনে বসে বিক্রমের দুর্নীতির প্রমাণগুলো দেখছিল। বিক্রম কোম্পানির ফান্ড থেকে কোটি কোটি টাকা তছরূপ করেছে। মীরা তার আইনজীবীকে টার্মিনেশন লেটার তৈরি রাখতে বলল। বিকেলের দিকে মীরা টেকনিক্যাল বিভাগে পরিদর্শনে গেল। সে দেখল আরিয়ান তার ডেস্কে নেই। বিক্রম শয়তানি হাসি নিয়ে কাছে এলো এবং বলল সে খুব গুরুত্বপূর্ণ কিছু দেখাতে চায়। সে মীরাকে আরিয়ানের ডেস্ক থেকে দূরে সরিয়ে সার্ভার রুমের দিকে নিয়ে যেতে চাইল। মীরা কঠোর স্বরে জিজ্ঞেস করল, আরিয়ান কোথায়? বিক্রম তাকে ফাঁকিবাজ প্রমাণ করার চেষ্টা করল। ঠিক তখন আরিয়ানকে দেখা গেল, তার হাতে ধুলো মাখা পুরনো ফাইলের এক বিশাল বোঝা। বিক্রম ইচ্ছা করেই একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে কুলির কাজ করিয়েছিল তাকে অপমান করার জন্য। মীরা রাগে ফেটে পড়ছিল কিন্তু নিজেকে সামলে নিল। সে আরিয়ানকে তার সিস্টেমে লগ করতে বলল। আরিয়ান যখন টাইপ করতে শুরু করল তার ক্লান্তি মুছে গিয়ে এক অদ্ভুত উজ্জ্বলতা ফিরে এলো। সে দেখালো কিভাবে সে সিস্টেমের গতি দ্বিগুণ করেছে। মীরা হঠাৎ বিক্রমকে প্রশ্ন করল, বাইরের ভেন্ডারদের এত টাকা কেন দেওয়া হয়েছে যখন সব কাজ আরিয়ান করেছে? বিক্রম উত্তর দিতে পারল না। মীরা দেখালো যে কোম্পানিগুলোর নাম বিক্রম দিয়েছে সেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই, সব ভুয়ো। মীরা ঘোষণা করল এখন থেকে বিক্রমের সই করা কোনো পেমেন্ট পাস হবে না। এরপর মীরা দেখতে পেল অফিসের কম্পিউটারগুলো অনেক পুরনো। আরিয়ান জানালো অনেকবার আবেদন করা সত্ত্বেও বিক্রম বাজেটের অভাব দেখিয়ে নতুন কম্পিউটার দেয়নি। মীরা জানল বিক্রম নতুন কম্পিউটারের টাকা পকেটে ভরে পুরনোগুলোকেই রং করে নতুন সাজিয়েছিল। মীরা ঘোষণা করল আগামী এক সপ্তাহের মধ্যে পুরো অফিস আধুনিক কম্পিউটারে ভরে যাবে। বিকেল শেষ হওয়ার মুখে বিক্রম তার শেষ চালটি চালল। সে তার সাথীকে বলল আরিয়ানকে ফাঁসাতে হবে, নইলে তারা সবাই জেলে যাবে। ছুটির সময় যখন আরিয়ান বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎ বিক্রমের ম্যানেজার আরিয়ানের ব্যাগে গোপনে কিছু ফাইল ঢুকিয়ে দিল। এরপরই বিক্রম চিৎকার করে লোক জড়ো করল এবং আরিয়ানকে চোর বলে অপবাদ দিল। আরিয়ানের ব্যাগ থেকে সেই গোপন ফাইলগুলো বের করা হলো। সবাই যখন আরিয়ানকে সন্দেহ করছিল মীরা তখন ভিড় ঠেলে সামনে এলো। বিক্রম চিৎকার করে বলছিল আরিয়ানকে পুলিশের হাতে তুলে দিতে। আরিয়ান ভয়ে কাঁপছিল। মীরা নিচু হয়ে সেই ফাইলগুলো কুড়িয়ে নিল এবং বিক্রমের চোখের দিকে তাকিয়ে বলল, তামাশা বন্ধ করো বিক্রম, আসল খেলা তো এখন শুরু হবে। মীরার দাপুটে গলায় সবাই স্তব্ধ হয়ে গেল। সে নিরাপত্তা রক্ষীদের সরে যাওয়ার নির্দেশ দিল। বিক্রম দাবি করল সে নিজে আরিয়ানকে ফাইল চুরি করতে দেখেছে। আরিয়ান কান্না ভেজা গলায় প্রতিবাদ করল। মীরা প্রশ্ন করল, এই ডিজিটাল যুগে কেউ পুরনো কাগজের প্রিন্টআউট চুরি করে কি করবে? সে সিসিটিভি ফুটেজ দেখতে চাইল। বিক্রম চতুর হাসি দিয়ে বলল, আজ সকাল থেকেই এই ফ্লোরের ক্যামেরা খারাপ। মীরা কার ফোন বের করে বলল, আধুনিক সিস্টেমে ব্যাকআপ সার্ভার থাকে যা মেইনটেনেন্সের সময়ও কাজ করে। বিক্রমের কপালে ঘাম দেখা দিল। মীরা সবাইকে কনফারেন্স রুমে যাওয়ার আদেশ দিল। একটি খোলা আদালত বসবে এবং সেখানে দুধের দুধ আর জলের জল আলাদা হবে। আরিয়ান মাথা নিচু করে হাঁটছিল, কিন্তু মীরার উপস্থিতি তাকে শক্তি দিচ্ছিল। বিক্রম বুঝতে পারল সে এক গভীর জালে ফেসে যাচ্ছে। কনফারেন্স রুমে পৌঁছে মীরা টেবিলের প্রধান আসনে বসল এবং বিক্রম ও আরিয়ানকে একে অপরের মুখোমুখি দাঁড়ানোর নির্দেশ দিল। এটি এখন একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল, যেখানে হাতিয়ার ছিল শব্দ এবং প্রমাণ। মীরা ঘরে শান্তি বজায় রাখার নির্দেশ দিয়ে বলল, আরিয়ানের ওপর অভিযোগ চূড়ান্ত করার আগে আমি ফিন্যান্স ডিপার্টমেন্ট থেকে পাওয়া আরও কিছু ফাইল নিয়ে আলোচনা করতে চাই। সে একটি মোটা কালো ফাইল টেবিলের ওপর রেখে সেটি খুলল এবং বলল যে এই ফাইলগুলোতে এমন কিছু রহস্য আছে যা হয়তো এই চুরির কাহিনীর সাথে যুক্ত হতে পারে। বিক্রমের চোখ সেই ফাইলের ওপর আটকে গেল এবং তার গলা শুকিয়ে এলো, কারণ সে চিনতে পেরেছিল এটি সেই ফাইল যাতে তার জালিয়াতির সমস্ত খতিয়ান রয়েছে। মীরা প্রথম প্রশ্ন ছুড়ে দিল, মিস্টার বিক্রম, আপনি কি বলতে পারেন গত 3 মাসে স্টেশনারি এবং প্রিন্টিংয়ের নামে কেন 1.5 লক্ষ টাকা খরচ করা হয়েছে? এই প্রশ্নটি চুরির অভিযোগ থেকে সম্পূর্ণ আলাদা ছিল, কিন্তু বিক্রম বুঝে গেল মীরা তাকে চারদিক থেকে ঘিরে ধরছে।
বিক্রম তোতলাতে তোতলাতে উত্তর দিল, ম্যাডাম, বড় কোম্পানি হলে খরচও বড় হয় এবং আমাদের ক্লায়েন্টদের জন্যে অনেক ব্রশিওর ছাপাতে হয়। মীরা সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত করল, কিন্তু আপনার রেকর্ড বলছে আপনি যে প্রিন্টিং প্রেসকে টাকা মিটিয়েছেন সেটি 2 বছর আগেই বন্ধ হয়ে গেছে। ঘরে উপস্থিত সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল, কারণ এটি ছিল একটি প্রকাশ্য দুর্নীতি যা এখন সামনে আসছিল। মীরা বলল, একদিকে আপনি কাগজ চুরির অভিযোগ তুলছেন আর অন্যদিকে আপনি নিজেই লক্ষ লক্ষ টাকার কাগজের কেলেঙ্কারি করছেন। এটা কি সম্ভব নয় যে আপনি আরিয়ানকে ফাঁসানোর জন্য এই নাটক সাজিয়েছেন যাতে আপনার নিজের বড় অপরাধ আড়াল করা যায়? বিক্রমের কাছে এখন আর কোনো উত্তর ছিল না। সে শুধু হাঁ করে মীরার দিকে তাকিয়ে রইল। আরিয়ান যখন দেখল মীরা তাকে বাঁচানোর জন্য বিক্রমের মুখোশ খুলে দিচ্ছে, তখন তার ভেতরের ভয় ধীরে ধীরে রাগ এবং সাহসে বদলে গেল। সে অনুভব করল যে এখন চুপ থাকার সময় নয় এবং মীরা তার জন্য পথ তৈরি করে দিয়েছে বলে তাকে নিজের লড়াই লড়তে হবে। সে এক পায়ে এগিয়ে এলো এবং কাঁপা কাঁপা কিন্তু স্পষ্ট গলায় বলল, ম্যাডাম, আমারও কিছু বলার আছে যা আমি অনেক দিন ধরে মনে চেপে রেখেছি। বিক্রম তাকে চোখ রাঙিয়ে চুপ করানোর চেষ্টা করল, কিন্তু মীরা আরিয়ানকে কথা বলার অনুমতি দিল। এটি একটি উন্মুক্ত তদন্ত এবং সবার নিজের কথা বলার অধিকার আছে। আরিয়ান বলতে শুরু করল কিভাবে বিক্রম গত 1 বছর ধরে তাকে মানসিকভাবে অত্যাচার করছে এবং তার কাজের সমস্ত কৃতিত্ব নিজে নিচ্ছে। আরিয়ান জানান বিক্রম তাকে অনেকবার হুমকি দিয়েছিল যে যদি সে কাউকে আসল পরিসংখ্যান সম্পর্কে বলে তবে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে, আর আজ সেটাই হয়েছে। সে আরও ফাঁস করল যে বিক্রম প্রায়ই অফিসের পরে গোপন মিটিং করত, যেখানে কিছু বহিরাগত লোক আসত এবং সন্দেহজনক প্যাকেট আদান প্রদান করত। এটি শুনে ঘরে উপস্থিত আরও কিছু কর্মচারী সাহস সঞ্চয় করল এবং তারাও নিচু স্বরে আরিয়ানের কথা সমর্থন করতে শুরু করল। একজন জুনিয়র কর্মচারী বলল যে সেও বিক্রম স্যারকে গভীর রাত পর্যন্ত সন্দেহজনক ফোন কল করতে শুনেছে। বিক্রম এখন একা হয়ে পড়ছিল এবং তার সাজানো মিথ্যার প্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। সে রাগে চিৎকার করে উঠল, এরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কারণ আমি কড়া শৃঙ্খলা বজায় রাখি। মীরা টেবিল চাপড়ে সবাইকে শান্ত করল এবং বলল, এখন অনেক হয়েছে, এবার আমরা অকাট্য প্রমাণ নিয়ে কথা বলবো। সে নিজের পকেট থেকে একটি পেনড্রাইভ বের করে ল্যাপটপে কানেক্ট করল এবং বলল, আপনি বলছিলেন ক্যামেরা খারাপ, কিন্তু আপনি বোধহয় জানেন না এই বিল্ডিংয়ের সিকিউরিটি সিস্টেম সরাসরি আমার ব্যক্তিগত সার্ভারের সাথে যুক্ত। এটি শুনে বিক্রমের পায়ের তলার মাটি পুরোপুরি সরে গেল এবং সে বুঝল তার শেষ সময় নিশ্চিত। মীরা প্রজেক্টর অন করল এবং স্ক্রিনে একটি ভিডিও চালালো, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছিল যে বিক্রমের ম্যানেজার আরিয়ানের ব্যাগে গোপনে ফাইলগুলো ঢোকাচ্ছে যখন আরিয়ান তার ডেস্কে ছিল না। ভিডিওতে তারিখ এবং সময়ও পরিষ্কার দেখা যাচ্ছিল, যা বিক্রমের মিথ্যার পর্দা ফাঁস করার জন্য যথেষ্ট ছিল। সারা ঘরে একটি সম্মিলিত দীর্ঘশ্বাস শোনা গেল। যখন মানুষ নিজের চোখে সত্য দেখল, তখন বিক্রম লজ্জা আর ভয়ে কুঁকড়ে গেল। আরিয়ানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কারণ সে বিশ্বাস করতে পারছিল না যে তার নির্দোষিতা এত দ্রুত প্রমাণিত হয়ে যাবে। মীরা ভিডিওটি পজ করল এবং বিক্রমের দিকে একটি শীতল ও তীক্ষ্ণ দৃষ্টি দিল, যা বিক্রমের অবশিষ্ট সাহসটুকুও ভেঙে দিল। সে জিজ্ঞেস করল, মিস্টার বিক্রম, আপনি কি এখনও বলতে চান যে আপনি আরিয়ানকে চুরি করতে দেখেছিলেন, নাকি এই ভিডিও মিথ্যে বলছে? বিক্রম হাঁটু গেড়ে বসে পড়ল এবং কাকুতি মিনতি করতে লাগল, ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি প্ররোচনায় পড়ে গিয়েছিলাম। কিন্তু মীরার মুখ পাথরের মতো শক্ত ছিল এবং তাতে দয়ার কোনো চিহ্ন ছিল না। মীরা বলল, এটি ভুল নয় বিক্রম, এটি একটি সুপরিকল্পিত অপরাধ এবং এর সাজা ক্ষমা নয়, বরং আইন। সে দরজার কাছে দাঁড়িয়ে থাকা তার আইনজীবীদের ইশারা করল এবং পুলিশকে ভেতরে আসার সংকেত দিল। পুলিশ অফিসাররা ভেতরে এলেন এবং বিক্রম ও তার ম্যানেজারকে হেফাজতে নিলেন। বিক্রম চিৎকার করতে লাগল এবং তার রাজনৈতিক সম্পর্কের দোহাই দিল, কিন্তু মীরা তার একটিও কথা শুনল না। সে আরিয়ানের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখল এবং বলল, তোমার আর ভয় পাওয়ার কিছু নেই, কারণ বিচার হয়েছে। আরিয়ান তখনও ঘোরের মধ্যে ছিল এবং সে বুঝতে পারছিল না কিভাবে মীরাকে ধন্যবাদ জানাবে যে তাকে এই নরক থেকে বের করে এনেছে। কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি, কারণ মীরার নিজের আসল পরিচয় জানানো তখনও বাকি ছিল এবং কোম্পানির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষ করতে হতো। পুলিশ অফিসাররা বিক্রমের 2 হাতে হাতকড়া পরিয়ে দিয়েছিল, কিন্তু তার অহংকার তখনও পুরোপুরি ভাঙেনি এবং সে অনবরত চিৎকার করছিল,
সে পুলিশদের হুমকি দিয়ে বলছিল যে তারা জানে না সে কে এবং শহরের বড় বড় রাজনীতিবিদদের সাথে তার কেমন সম্পর্ক। অপমানে ও রাগে বিক্রমের মুখ বেগুনি হয়ে গিয়েছিল এবং সে মীরার দিকে তাকিয়ে বলছিল যে এই মহিলাকে এর জন্য চড়া দাম দিতে হবে। কনফারেন্স রুমে উপস্থিত সবাই ভয়ে সিটিয়ে গিয়েছিল, কারণ তারা বিক্রমের এমন উন্মাদ রূপ আগে কখনো দেখেনি। মীরা নিজের চেয়ারে একদম শান্ত হয়ে বসে রইল এবং বিক্রমের হুমকির উত্তর দিল একটি শীতল ও অবজ্ঞাপূর্ণ হাসির মাধ্যমে, যা শব্দের চেয়েও বেশি শক্তিশালী ছিল। সে পুলিশ ইন্সপেক্টরকে ইশারা করল যেন এই গোলমাল করা অপরাধীকে দ্রুত এখান থেকে নিয়ে যাওয়া হয়, যাতে অফিসের পরিবেশ আর খারাপ না হয়। যখন পুলিশ বিক্রমকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যাচ্ছিল, তখন বিক্রম দরজার ফ্রেম ধরে শেষবারের মতো নিজের ঝাল ঝাড়ার চেষ্টা করল। সে চিৎকার করে বলল যে এসবই ষড়যন্ত্র এবং তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু এখন তার কথায় বিশ্বাস করার মতো সেখানে কেউ ছিল না। সে চলে যেতেই ঘরে এক অদ্ভুত শান্তি নেমে এলো, যেন সবার মাথা থেকে এক বিশাল বোঝা নেমে গেছে। মীরা একটি গভীর শ্বাস নিল এবং তার টেবিলের জলের গ্লাস থেকে এক চুমুক জল খেল, যাতে সে পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হতে পারে। সে জানত শুধু বিক্রমকে সরানোই যথেষ্ট নয়, কারণ এই ময়লা অনেক গভীরে ছড়িয়ে আছে। সে নজর ঘুরিয়ে ঘরে উপস্থিত অন্য ম্যানেজার এবং বিভাগীয় প্রধানদের দেখল, যারা এখন চোখ এড়িয়ে যাচ্ছিল। মীরার নজর এবার বিক্রমের সেই সঙ্গী ম্যানেজারের উপর পড়ল, যে ভিড়ের মধ্যে লুকিয়ে পড়ার চেষ্টা করছিল এবং ধীরে ধীরে দরজার দিকে এগোচ্ছিল। এটি সেই ব্যক্তি যে সিসিটিভি ফুটেজে আরিয়ানের ব্যাগে ফাইল ঢুকিয়েছিল। মীরা কড়া গলায় তার নাম ধরে ডাকল এবং তাকে সেখানেই দাঁড়িয়ে পড়ার আদেশ দিল। মীরা নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিল তাকেও হেফাজতে নিতে, কারণ সে এই ষড়যন্ত্রের প্রধান সহ অপরাধী এবং অর্থ আত্মসাতেও লিপ্ত। ম্যানেজার হাঁটু গেড়ে বসে দয়ার ভিক্ষা চাইতে লাগল এবং বলতে লাগল যে বিক্রম তাকে বাধ্য করেছিল এবং সে চাকরি হারানোর ভয়ে এসব করেছিল। মীরা তার যুক্তি খারিজ করে দিয়ে বলল যে অপরাধে সঙ্গ দেওয়াও অপরাধী, তা যে কোনো বাধ্যবাধকতাতেই করা হোক না কেন। এবার মীরার নজর সরাসরি কোম্পানির এইচআর হেডের দিকে গেল, যিনি ঘামতে ঘামতে ডায়েরিতে কিছু দেখার নাটক করছিলেন। মীরা তাকে সরাসরি প্রশ্ন করল যে যখন আরিয়ান এবং অন্য কর্মচারীরা বিক্রমের ব্যবহার নিয়ে অভিযোগ করেছিল, তখন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি। এইচআর হেড তোতলাতে শুরু করলেন এবং অজুহাত বিনেন যে বিক্রম স্যার অনেক সিনিয়র ছিলেন এবং তার বিরুদ্ধে প্রমাণ ছিল না, তাই তদন্ত এগোয়নি। মীরার আগে টেবিল চাপড়ে বলল যে এইচআরের কাজ কর্মচারীদের সুরক্ষা দেওয়া, অত্যাচারী বসকে বাঁচানো নয়। সে তৎক্ষণাৎ এইচআর হেডকে বরখাস্ত করার আদেশ দিল এবং বলল যে তার ভূমিকাও তদন্ত করে দেখা হবে। এই সিদ্ধান্ত শুনে বাকি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মনে আতঙ্ক ঢুকে গেল। ঘরের পরিবেশ এখন পুরোপুরি বদলে গিয়েছিল এবং ভয়ের জায়গায় এখন বিচারের আশা জায়গা করে নিয়েছিল, বিশেষ করে সেই জুনিয়র কর্মচারীদের জন্য যারা বছরের পর বছর শ্বাসরুদ্ধকর অবস্থায় বেঁচেছিল। মীরা আরিয়ানের দিকে তাকালো, যে তখনও নিজের জায়গায় দাঁড়িয়েছিল এবং বুঝতে পারছিল না সে খুশি হবে নাকি অবাক হবে। আরিয়ানের মনে হাজারো প্রশ্ন ছিল যে কেন এই অপরিচিতা মহিলা তার জন্য এত কিছু করছে। মীরার চোখে আরিয়ানের জন্য এক কোমলতা ছিল, যা সে অনেক কষ্টে লুকিয়ে রেখেছিল, কারণ এখনও তার কাজ শেষ হয়নি। সে আরিয়ানকে কাছে ডাকল এবং বলল, কোম্পানির পক্ষ থেকে তোমার সাথে হওয়া এই অন্যায়ের জন্য আমি ক্ষমা চাইছি। এই কথাগুলো আরিয়ানের জন্য মলমের মতো কাজ করল, কারণ প্রথমবার কেউ তার কষ্ট বুঝেছে। মীরা আরিয়ানকে বলল, এখন যখন বিক্রম চলে গেছে, আমি চাই তুমি বোর্ডকে এই প্রজেক্টের আসল গুরুত্ব বুঝিয়ে দাও, যার জন্য তোমার ওপর চুরির অপবাদ দেওয়া হয়েছিল। সে বলল যে তারা জানতে চায় কেন এই ফাইলগুলো এত গুরুত্বপূর্ণ ছিল এবং বিক্রম কেন সেগুলো চুরি বা লুকিয়ে রাখতে মরিয়া ছিল। আরিয়ান সম্মতিতে মাথা নাড়ল এবং সে প্রজেক্টরের কাছে গেল, যেখানে সে নিজের পকেটে রাখা সুরক্ষিত পেনড্রাইভটি লাগালো। স্ক্রিনে আরিয়ানের বানানো আসল প্রেজেন্টেশন শুরু হতেই ঘরে উপস্থিত সবাই মন দিয়ে দেখতে লাগল। আরিয়ানের গলায় এখন আর ভয় ছিল না, বরং একজন বিশেষজ্ঞের আত্মবিশ্বাস ছিল যে নিজের কাজকে নিজের আত্মা মনে করে।
সে বলতে শুরু করল কিভাবে এই সফটওয়্যার কোম্পানির মুনাফাকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। আরিয়ান বুঝিয়ে দিল যে কিভাবে বিক্রম ইচ্ছা করে এই প্রজেক্টের কোডে কিছু ত্রুটি রেখেছিল যাতে সে মেনটেনেন্সের নামে বাইরের ভেন্ডারদের কাছ থেকে টাকা হাতাতে পারে। সে কারিগরি বিষয়গুলোকে এত সহজ ভাষায় বুঝালো যে ফিনান্স ডিপার্টমেন্টের লোকজনও বুঝে গেল কিভাবে কোম্পানিকে লুট করা হচ্ছিল। বোর্ডের সদস্যরা যারা এতকাল বিক্রমের মিষ্টি কথায় ভুলেছিল এখন লজ্জিত বোধ করতে লাগল যে তারা একটি হীরাকে চিনতে পারেনি। তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল যে আসল প্রতিভা তো আরিয়ান এবং তাকেই এই প্রজেক্টের লিডার হওয়া উচিত ছিল। মীরা গর্বিত চোখে আরিয়ানকে কথা বলতে দেখছিল এবং তার বুক গর্বে ভরে উঠছিল। সে মনে মনে বলছিল, দেখো দুনিয়ার মানুষ, এই আমার স্বামী যাকে তোমরা দাবিয়ে রেখেছিলে। আরিয়ান কথা শেষ করলে সারা ঘরে হাততালির রোল পড়ে গেল, যা এবার কোনো ভয়ের কারণে নয় বরং আসল সম্মানের সাথে বাজানো হয়েছিল। মীরাও তালি দিল এবং তার মুখে এক তৃপ্তির হাসি ছিল। সে দাঁড়িয়ে ঘোষণা করল যে আজ থেকে আরিয়ানকে এই পুরো প্রজেক্টের হেড নিযুক্ত করা হলো এবং সে সেই সমস্ত সুযোগ সুবিধা পাবে যার সে যোগ্য। এই ঘোষণা শুনে আরিয়ানের চোখে জল চলে এলো এবং সে হাত জোড় করে মীরাকে ধন্যবাদ দিল। তার এখনও মনে হচ্ছিল সে কোনো স্বপ্ন দেখছে, কারণ সকাল পর্যন্ত সে চাকরি বাঁচানোর জন্য লড়াই করছিল আর এখন সে বস হয়ে গেছে। কিন্তু মীরা জানত এটি কোনো করুণা নয় বরং আরিয়ানের অধিকার, যা অনেক আগেই তার পাওয়া উচিত ছিল। মীরা এবার ফিন্যান্স ডিপার্টমেন্টের দিকে নজর দিল এবং আদেশ দিল যে গত 5 বছরের সমস্ত হিসেব নিকেশ একটি স্বাধীন সংস্থার মাধ্যমে ফরেনসিক অডিট করানো হোক। সে পরিষ্কার করে দিল যে যদি 1 টাকারও গরমিল পাওয়া যায় তবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জেলে যেতে হবে এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। ফিন্যান্স ডিপার্টমেন্টের কর্মকর্তারা নিজেদের চেয়ারে কুঁকড়ে গেলেন, কারণ তারা জানতেন বিক্রমের সাথে মিলে তারা অনেক কেলেঙ্কারি করেছেন। মীরা বলল যে কোম্পানিতে এক নতুন সংস্কৃতি শুরু হবে যেখানে স্বচ্ছতা এবং সততাই হবে সব কিছুর ওপরে। সে কর্মচারীদের আশ্বাস দিল যে এখন আর তাদের কাউকে ভয় পাওয়ার দরকার নেই এবং তারা সরাসরি তাদের অভিযোগ মীরার অফিসে পাঠাতে পারবে। কর্মচারীদের মুখে যে স্বস্তি দেখা গেল তা মীরার জন্য ছিল সবচেয়ে বড় পুরস্কার। সন্ধ্যা ঘনিয়ে আসছিল এবং অফিসের বাইরে শহরের আলো জ্বলে উঠছিল, কিন্তু কনফারেন্স রুমে শক্তির মাত্রা এখনও ছিল তুঙ্গে। মীরা সভা শেষ করার আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলল। সে বলল যে একজন লিডার সে নয় যে শুধু হুকুম চালায়, বরং সে যে নিজের টিমের সাথে পাশে দাঁড়ায়, এবং বিক্রম এই কথাটি ভুলে গিয়েছিল। সে সমস্ত নবনিযুক্ত ম্যানেজারদের সাবধান করে দিল যে যদি তারা ক্ষমতার অপব্যবহার করে তবে তাদের অবস্থাও বিক্রমের মতোই হবে। মীরার কথার গভীরতা ও অভিজ্ঞতা সবাইকে মুগ্ধ করল এবং তারা তাকে একজন মসিহার মতো দেখতে লাগল। কেউ জানত না এটি সেই মীরা যে বাড়িতে রুটি বানায় এবং স্বামীর ছোট ছোট খুশির খেয়াল রাখে। সভা শেষ হওয়ার পর সবাই যখন বাইরে যেতে লাগল, মীরা আরিয়ানকে থামার ইশারা করল। আরিয়ানের বুক ধরফর করতে লাগল, কারণ তার মনে হলো হয়তো এখনও কোনো জিজ্ঞাসাবাদ বাকি আছে বা কোনো আনুষ্ঠানিকতা পূরণ করতে হবে। যখন ঘর খালি হয়ে গেল এবং শুধু মীরা ও আরিয়ান সেখানে রয়ে গেল, তখন সেখানে এক ভারী নিস্তব্ধতা নেমে এলো। আরিয়ান নিজের জায়গায় দাঁড়িয়ে রইল এবং আঙুল মলা শুরু করল, কারণ মীরার ব্যক্তিত্ব তাকে যেমন ভয় দেখাচ্ছিল তেমনি আকর্ষণও করছিল। মীরা নিজের চেয়ার থেকে উঠল এবং ধীরে ধীরে হেঁটে আরিয়ানের কাছে এলো। তার হাঁটা চলায় এখন আর সেই কঠোর ভাব ছিল না, বরং একটি আপনত্ব ছিল যা আরিয়ানকে বিভ্রান্ত করছিল। আরিয়ান নজর তুলে মীরাকে দেখল, কিন্তু তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল। মীরা খুব নিচু স্বরে জিজ্ঞেস করল, তুমি কি সত্যি বুঝতে পারছো না যে আমি কে, আরিয়ান? এই প্রশ্নটি আরিয়ানের কাছে খুব অদ্ভুত ছিল, কারণ সে আগে কখনো মীরাকে এই রূপে দেখেনি। সেই ইতস্তত করে বলল, ম্যাডাম, আপনি হেডকোয়ার্টার থেকে এসেছেন এবং আপনি অনেক বড় কর্মকর্তা, এছাড়া আমি আর কিছু জানি না। আরিয়ানের এই সারল্য দেখে মীরার মনে যেমন ভালোবাসা এলো তেমন হাসিও পেল। সে ভাবল আরিয়ান কত সহজ সরল যে নিজের স্ত্রীর গলার স্বর এবং ধরনকেও এই কর্পোরেট মুখোশের আড়ালে চিনতে পারল না। হয়তো চশমা এবং স্যুট তাকে পুরোপুরি বদলে দিয়েছিল, অথবা আরিয়ান কখনো ভাবতেই পারেনি তার স্ত্রী এই চেয়ারে বসতে পারে। মীরা ঠিক করল এখন আর লুকোচুরি নয়। মীরা আরিয়ানকে বলল, তোমার কাজ আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার একটি অভিযোগ আছে যে তুমি নিজের বাড়িতে নিজের সমস্যার কথা কেন বলো না? আরিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল,
আপনি আমার বাড়ির ব্যাপারে কিভাবে জানেন ম্যাডাম? মীরা হেসে বলল, আমি তোমার ব্যাপারে সবকিছু জানি আরিয়ান। তোমার অসুস্থ মায়ের ব্যাপারে, তোমার আর্থিক অনটনের ব্যাপারে এবং তোমার সেই স্বাভিমানের ব্যাপারে যা তোমাকে মাথা নত করতে দেয় না। আরিয়ানের মনে হলো হয়তো কোম্পানি তার পুরো ব্যাকগ্রাউন্ড চেক করেছে, কিন্তু তবুও এটি খুব ব্যক্তিগত তথ্য ছিল। সে বলল, ম্যাডাম, আমি আমার পরিবারকে দুশ্চিন্তায় ফেলতে চাই না, তাই আমি নিজের লড়াই নিজেই লড়ি। এই উত্তর শুনে মীরার মন গলে গেল। মীরা আরও এক পা এগিয়ে এলো এবং এখন তাদের মধ্যে দূরত্ব খুব কমে গিয়েছিল। সে হাত বাড়িয়ে ধীরে ধীরে নিজের কালো চশমাটা খুলে ফেলল। তার চোখে এখন সেই কঠোর বস নয়, বরং একজন প্রেমময়ী স্ত্রী দেখা যাচ্ছিল। আরিয়ান যখন তার চোখের দিকে তাকালো, তখন সে এক বিশাল ধাক্কা খেল, যেন বিদ্যুৎ খেলে গেল। সেই মুখ, সেই চোখ, সেই চেনা চাহনি সবকিছু তার মনে পড়তে লাগল। তার মস্তিষ্ক দ্রুত দৌড়াতে লাগল এবং সে বিশ্বাস করতে পারছিল না এটি সম্ভব। তার ঠোঁট কাঁপতে লাগল এবং মুখ থেকে শুধু একটি শব্দ বের হল, মীরা। এই শব্দটি সে প্রশ্ন এবং বিস্ময়ের মিশ্রিতভাবে বলল। মীরা হেসে মাথা নাড়ল এবং তার চোখ থেকে এক ফোঁটা জল চিবুক বেয়ে পড়ল। আরিয়ান তখনও ঘোরের মধ্যে ছিল এবং সে পেছনের দিকে হোঁচট খেল। সে বলল, এটি কিভাবে হতে পারে? তুমি তো বাড়িতে ছিলে, আর তুমি এত বড় কোম্পানির মালকিন কিভাবে হতে পারো? মীরা এগিয়ে গিয়ে তার হাত ধরল এবং বলল, এ সবই সত্যি আরিয়ান। আমি জেনিথ হোল্ডিংসের মালিক, যে এই কোম্পানিটি কিনেছে। সে জানালো যে এ সবই সে তার বাবার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, কিন্তু সে কখনো এটি নিয়ে বড়াই করেনি, কারণ সে চেয়েছিল মানুষ তাকে তার কাজের জন্য চিনুক। সে আরিয়ানের কাছে ক্ষমা চাইল যে সে এত বছর ধরে এই কথাটি গোপন রেখেছে। আরিয়ানের জন্য এই তথ্য হজম করা খুব কঠিন হচ্ছিল, কারণ যে স্ত্রীকে সে একজন সাধারণ গৃহবধূ ভাবত, সে আসলে তার বসেরও বস। মীরা আরিয়ানকে বোঝালো যে সে কখনো চায়নি তাদের সম্পর্কের মাঝখানে টাকা বা পদমর্যাদা আসুক। সে আরিয়ানকে ভালোবাসত তার সারল্য এবং ভালো মানুষের জন্য, তার পদের জন্য নয়। মীরা বলল, আজ যখন তোমাকে কষ্টে দেখলাম, তখন নিজেকে আর আটকে রাখতে পারিনি। আমাকে আমার আসল পরিচয় সামনে আনতেই হলো। আরিয়ানের চোখে জল ছিল এবং সে বুঝতে পারছিল না যে সে রাগ করবে নাকি খুশি হবে। একদিকে তার মনে হচ্ছিল যে তার কাছ থেকে এত বড় একটা সত্য গোপন রাখা হয়েছে, কিন্তু অন্যদিকে সে অনুভব করল যে মীরা এই সব কিছুই করেছে তার সুরক্ষার জন্য। সে মীরার হাত দুটো শক্ত করে ধরে বলল, তাহলে আজ যা কিছু হয়েছে তা তুমিই করেছ? মীরা মাথা নেড়ে হ্যাঁ বলল এবং বলল, আমি তোমাকে ভেঙে পড়তে দেখতে পারতাম না। দুজনের মধ্যে এক আবেগঘন মুহূর্ত তৈরি হল, যেখানে কোনো শব্দের প্রয়োজন ছিল না। আরিয়ান অনুভব করল যে তার স্ত্রী কেবল তাকে ভালোবাসেই না, বরং সে তার ঢালও বটে। সে মীরার কপালে চুম্বন করে বলল, আমি তোমার জন্য গর্বিত মীরা। তুমি আজ যা করেছ তা কেউ করতে পারত না। মীরা হেসে বলল, এখনও অনেক কাজ বাকি আছে মিস্টার প্রজেক্ট হেড। আমাদের এই কোম্পানিকে 1 নম্বর বানাতে হবে। পরিবেশ হালকা হয়ে গেল এবং দুজনের মুখেই হাসি ফুটে উঠল। কিন্তু তখনই মীরার ফোন বেজে উঠল এবং সে স্ক্রিনে দেখল যে পুলিশ কমিশনারের ফোন। সে আরিয়ানকে ইশারা করে ফোনটা ধরল। কমিশনার জানালেন যে বিক্রম জিজ্ঞাসাবাদের সময় কিছু বড় গোপন তথ্য ফাঁস করে দিয়েছে, যা কোম্পানির পুরনো মালিকদের সাথে যুক্ত। মীরার মুখ আবার গম্ভীর হয়ে গেল। সে আরিয়ানকে বলল, আমাদের লড়াই এখনও শেষ হয়নি আরিয়ান। বিক্রম ছিল শুধুমাত্র একটা চুনোপুটি, আসল কুমিরগুলো এখনও পুকুরেই আছে। সে জানাল যে বিক্রম স্বীকার করেছে সে বোর্ডের কয়েকজন পুরনো ডিরেক্টরের ইশারায় কাজ করছিল, যারা কোম্পানিকে দেউলিয়া ঘোষণা পড়িয়ে সেটি বিক্রি করে দিতে চেয়েছিল। এটি ছিল এক বিশাল ষড়যন্ত্র, যার পর্দাফাঁস হওয়া এখনও বাকি ছিল। মীরা আরিয়ানকে বলল, আমার তোমার সাহায্য প্রয়োজন, কারণ তুমি এই সিস্টেমকে সবচেয়ে ভালো চেনো। তুমি কি এই আবর্জনা পুরোপুরি পরিষ্কার করতে আমার সাথ দেবে? আরিয়ান উদ্দীপনার সাথে বলল, আমি প্রতি পদক্ষেপে তোমার সাথে আছি মীরা, সামনে যেই থাকুক না কেন। এখন তারা কেবল স্বামী স্ত্রী নয়, বরং একটি টিম, যারা একটি মিশনে বেরিয়েছে। মীরা তার কোট ঠিক করে চশমাটা আবার পরে নিল। সে আরিয়ানকে বলল, চলো এবার বাড়ি ফিরি। আজ আমাদের বিবাহ বার্ষিকী এবং আমাদের উৎসব পালন করতে হবে, কিন্তু কাল সকালে আমরা আবার আসব এবং এই যুদ্ধ শেষ করব। আরিয়ান হাসি মুখে ল্যাপটপ ব্যাগ তুলে মীরার সাথে বাইরের দিকে রওনা দিল। করিডোরে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা তাদের সম্মানের নজরে দেখছিল, কিন্তু কেউ জানত না যে তারা দুজনে হাত ধরাধরি করে কেন বাইরে যাচ্ছে। এটি ছিল এক নতুন রহস্য, যা কাল উন্মোচিত হওয়ার ছিল। কিন্তু আপাতত আরিয়ান ও মীরার জন্য এটি ছিল এক জয়ের রাত।
লিফটে নিচে নামার সময় মীরা আরিয়ানকে জিজ্ঞেস করল, তুমি কি আমার ওপর রেগে আছো যে আমি তোমার কাছে মিথ্যে বলেছি? আরিয়ান মীরার দিকে তাকিয়ে বলল, আমি রেগে নেই, শুধু অবাক হয়েছি। তবে একটা কথা বলি, বসের রূপে তোমাকে খুব ভয়ঙ্কর লাগে। মীরা উচ্চস্বরে হেসে উঠল এবং তার হাসির শব্দ লিফটের দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগল। এই হাসি ছিল সেই উত্তেজনার সমাপ্তি যা তারা সারাদিন সহ্য করেছিল। নিচে লবিতে ড্রাইভার গাড়ি নিয়ে তৈরি ছিল। মীরা ও আরিয়ান গাড়িতে বসল এবং গাড়িটি রাতের অন্ধকার চিরে এগিয়ে গেল। তাদের পেছনে গ্লোবাল টেকের ভবনটি দাঁড়িয়েছিল, যা এখন নিরাপদ হাতে এবং যার ভেতরে এক নতুন ভোরের অপেক্ষা হচ্ছিল। পরদিন সকালের সূর্য গ্লোবাল টেকের আকাশচুম্বী ভবনের উপর এক নতুন উজ্জ্বলতা নিয়ে এলো। কিন্তু আজ বাতাসে যে সতেজতা ছিল তা আবহাওয়ার নয়, বরং পরিবর্তনের ছিল। মীরা ও আরিয়ানের গাড়ি যখন কোম্পানির মূল ফটকে থামল, তখন নিরাপত্তা রক্ষীরা আগের চেয়ে অনেক বেশি তৎপরতা ও সম্মানের সাথে সালাম করল। কারণ খবরটি আগুনের মতো ছড়িয়ে পড়েছিল যে কাল রাতে কি হয়েছে। আরিয়ান আজ তার পুরনো ঢিলেঢালা শার্টে নয়, বরং একটি চমৎকার গাঢ় নীল রঙের স্যুটে ছিল, যা মীরা বিশেষভাবে তার জন্য বেছে নিয়েছিল এবং যা তার ব্যক্তিত্বকে পুরোপুরি বদলে দিয়েছিল। তার মুখে এখন আর সেই ক্লান্তি ও ভয় ছিল না যা তাকে বছরের পর বছর আঁকড়ে ধরে রেখেছিল, বরং ছিল এক শান্ত আত্মবিশ্বাস যা তাকে একজন সত্যিকারের নেতার মতো দেখাচ্ছিল। আরিয়ান যখন গাড়ি থেকে নেমে মীরার জন্য দরজা খুলল, তখন আশেপাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা থমকে গিয়ে এই দৃশ্যটি দেখতে লাগল এবং তাদের মনে এক নতুন সম্মান জেগে উঠল। মীরা এক মৃদু হাসির সাথে আরিয়ানের হাত ধরল এবং দুজনে একসাথে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করল, যেন কোনো রাজা ও রানী তাদের দুর্গে প্রবেশ করছেন। লিফট লবিতে পৌঁছাতেই কর্মচারীরা পথ ছেড়ে দিল এবং নিচু স্বরে কথা বলতে লাগল যে কিভাবে আরিয়ান স্যার কাল বিক্রমের মতো এক স্বৈরাচারীকে ধুলো চাটালেন। আরিয়ানের কাছে এই মনোযোগ এবং সম্মান নতুন ছিল এবং সে কিছুটা ইতস্তত বোধ করছিল, কিন্তু মীরার শক্ত হাতের মুঠো তাকে মনে করিয়ে দিচ্ছিল যে সে এটার যোগ্য। আজকের দিনটি কালকের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বিক্রম তো ছিল মাত্র একজন দাবার ঘুঁটি, আসল খেলোয়াড়রা তো বোর্ড রুমে বসেছিল, যারা তাদের ক্ষমতা হারানোর ভয়ে ক্ষিপ্ত হয়ে উঠেছিল। মীরা আরিয়ানকে জানিয়েছিল যে আজ কোম্পানির জরুরি বোর্ড মিটিং ডাকা হয়েছে, যেখানে পুরনো ডিরেক্টরদের দল মীরার সিদ্ধান্তগুলোকে চ্যালেঞ্জ করার চেষ্টা করবে। এরাই সেই লোক যারা বছরের পর বছর কোম্পানিকে নিজেদের জমিদারি মনে করে এসেছে এবং এখন তারা নিজেদের ক্ষমতা এত সহজে ছাড়তে চাইছিল না। আরিয়ান একটি গভীর শ্বাস নিল এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত করল, কারণ আজ তাকে শুধু তার স্ত্রীর জন্য নয়, বরং পুরো কোম্পানির ভবিষ্যতের জন্য লড়তে হবে। কনফারেন্স রুমের দরজা যখন খুলল, তখন সেখানকার পরিবেশ ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং ভারী। গোল টেবিলের চারপাশে বসে থাকা ডিরেক্টররা রাগ ও ভয়ের এক মিশ্র অনুভূতি নিয়ে তাদের অপেক্ষা করছিল। এই দলের নেতৃত্ব দিচ্ছিলেন মিস্টার শেঠি, যিনি একজন বৃদ্ধ এবং অত্যন্ত ধূর্ত ব্যবসায়ী এবং বিক্রমের আসল হর্তাকর্তা হিসেবে পরিচিত ছিলেন। শেঠি যখন মীরা ও আরিয়ানকে ভেতরে আসতে দেখলেন, তখন তার ভুরু কুঁচকে গেল এবং তিনি আরিয়ানের উপস্থিতিতে আপত্তি জানিয়ে বললেন যে এই বৈঠক শুধুমাত্র বোর্ড সদস্যদের জন্য। তিনি কড়া ভাষায় বললেন যে একজন জুনিয়র কর্মচারীর এত গোপনীয় এবং উচ্চ পর্যায়ের বৈঠকে বসার কোনো অধিকার নেই এবং তাকে বাইরে যাওয়া উচিত। এটি ছিল আরিয়ানের প্রথম পরীক্ষা এবং সেটি চেয়েছিলেন শুরু থেকেই চাপ সৃষ্টি করে আরিয়ানকে মানসিকভাবে ভেঙে দিতে, যাতে সে মীরাকে সঙ্গ দিতে না পারে। মীরা নিজের আসন গ্রহণ করল এবং অত্যন্ত শান্ত অথচ দৃঢ় স্বরে উত্তর দিল যে আরিয়ান এখন আর কোনো জুনিয়র কর্মচারী নয়, বরং সে এই কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্টের প্রধান। সে স্পষ্ট করল যে আজকের বৈঠকের মূল এজেন্ডা হল সেই প্রজেক্ট এবং তার সাথে জড়িত আর্থিক অনিয়ম, তাই আরিয়ানের উপস্থিতি বাধ্যতামূলক। মীরার কথা শুনে শেঠির মুখ লাল হয়ে গেল, কারণ তিনি আশা করেননি যে মীরা নিয়মের দোহাই দিয়ে তাকে চুপ করিয়ে দেবে। আরিয়ান কোনো ভয় ছাড়াই শেঠির চোখের দিকে তাকিয়ে নিজের জায়গায় বসে পড়ল, যা পরিষ্কার বার্তা দিল যে সে এখন আর কোনো হুমকিতে ভয় পায় না। শেঠি ফাইল আছড়ে দিয়ে বললেন, আপনি কাল যে নাটক করেছেন এবং বোর্ডের অনুমোদন ছাড়াই একজন সিনিয়র অফিসারকে গ্রেফতার করিয়েছেন, তা কোম্পানির সম্মানের পরিপন্থী। তিনি অভিযোগ করলেন যে মীরা নিজের ক্ষমতার অপব্যবহার করছেন এবং কোম্পানিকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। মীরা শেঠির অভিযোগের উত্তর দিলেন এক শীতল হাসির সাথে এবং বললেন, কোম্পানির সম্মান তখন নষ্ট হয় যখন তার কর্মকর্তারা চোর ও দুর্নীতিগ্রস্ত হয়, তখন নয় যখন সাফাই অভিযান চালানো হয়। সে শেঠিকে সরাসরি প্রশ্ন করল যে তিনি কি বিক্রমের কালো কীর্তি সম্পর্কে জানতেন না, নাকি ইচ্ছে করে চোখ বন্ধ করে রেখেছিলেন, কারণ তার নিজের অংশ তাতে ছিল।
এই সরাসরি আক্রমণ শুনে ঘরে নিস্তব্ধতা নেমে এলো এবং অন্য ডিরেক্টররা অস্বস্তিতে এপাশ ওপাশ করতে লাগলেন। শেঠি টেবিলে ঘুষি মেরে চিৎকার করে বললেন, আপনি আমাদের ওপর বিনা প্রমাণে অভিযোগ আনতে পারেন না। আমরা এই কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্য। তিনি হুমকি দিলেন যে তারা মীরার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবেন এবং তাকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেবেন, কারণ তাদের কাছে এখনও সংখ্যাগরিষ্ঠতা আছে। এটি ছিল শেঠির একটি জুয়া, কারণ তিনি জানতেন না যে মীরার কাছে তাসের টেক্কা কি আছে। আরিয়ান, যে এতক্ষণ চুপচাপ সবকিছু শুনছিল, ইশারা করল যে সে কিছু বলতে চায় এবং মীরা তাকে অনুমতি দিল। আরিয়ান তার ল্যাপটপ খুলল এবং প্রজেক্টরের স্ক্রিনে কিছু জটিল আর্থিক চার্ট এবং ডেটা প্রবাহের চিত্র প্রদর্শন করল। সে অত্যন্ত প্রযুক্তিগত এবং নির্ভুলভাবে বুঝিয়ে দিল কিভাবে বিক্রমের ভুয়ো কোম্পানিগুলো থেকে টাকা বের করে একটি বিদেশি অ্যাকাউন্টে পাঠানো হচ্ছিল, যা সরাসরি মিস্টার শেট্টির নামে নিবন্ধিত একটি ট্রাস্টের সাথে যুক্ত। আরিয়ান জানালো যে সে কাল সারা রাত জেগে ডেটা মাইনিং করেছে এবং এই লিঙ্কটি খুঁজে পেয়েছে, যা বিক্রম এবং বোর্ডের মধ্যকার কালো সম্পর্ককে উন্মোচিত করে। স্ক্রিনে প্রমাণ দেখা মাত্রই শেট্টির মুখের রং উড়ে গেল এবং তার সমস্ত অহংকার মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল। তিনি তোতলাতে লাগলেন এবং জল খাওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার হাত এত বাজেভাবে কাঁপছিল যে জল টেবিলের উপর পড়ে গেল। রুমে উপস্থিত অন্য ডিরেক্টররা, যারা এতক্ষণ শেট্টির সাথে দিচ্ছিলেন, সাথে সাথে বুঝে গেলেন যে জাহাজ ডুবছে এবং তারা দল পরিবর্তন করাতেই নিজেদের মঙ্গল খুঁজে পেলেন। একজন ডিরেক্টর উঠে দাঁড়িয়ে বললেন যে এই তছরূপ সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না এবং তারা তদন্তে পুরোপুরি সহযোগিতা করতে প্রস্তুত। শেট্টি তার সহযোগীদের গাদ্দার বলে চিৎকার করতে শুরু করলেন, কিন্তু এখন তার গলায় আর সেই জোর ছিল না। মিয়া পুলিশ কমিশনারকে ফোন করল, যারা বাইরেই অপেক্ষা করছিল, এবং তাদের ভেতরে আসার সংকেত দিল। পুলিশ অফিসাররা ভেতরে এসে শেট্টিকে জানালেন যে বিক্রম তার জবানবন্দিতে তার নাম নিয়েছে এবং এখন আরিয়ানের দেওয়া ডিজিটাল প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হচ্ছে। শেট্টিকে যখন হাতকড়া পরানো হচ্ছিল, তখন তিনি মীরাকে অভিশাপ দিচ্ছিলেন, কিন্তু মীরা তার দিকে তাকালও না। শেট্টি এবং তার দুর্নীতিগ্রস্ত সঙ্গীদের চলে যাওয়ার পর বোর্ডরুমের বাতাস একদম পরিষ্কার এবং হালকা হয়ে গিয়েছিল, যেন কেউ বিষাক্ত গ্যাস বের করে দিয়েছে। বাকি থাকা ডিরেক্টররা, যারা সৎ ছিলেন অথবা ভয় পেয়ে গিয়েছিলেন, তারা মীরার নেতৃত্বে আস্থা প্রকাশ করলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে তারা কোম্পানিকে সংস্কার করতে পূর্ণ সহযোগিতা করবেন। মীরা আরিয়ানের দিকে তাকালো এবং নিজের চোখ দিয়ে তাকে ধন্যবাদ জানালো, কারণ তার সাহায্য ছাড়া এই প্রযুক্তিগত প্রমাণ খুঁজে পাওয়া অসম্ভব ছিল। আরিয়ানও স্বস্তির নিঃশ্বাস নিল, কারণ সে আজ কেবল তার স্থির মান বাড়ায়নি, বরং কোম্পানিকে উইপোকাদের হাত থেকেও মুক্ত করেছে। মীরা ঘোষণা করল যে এখন সময় এসেছে এই জয়কে পুরো কোম্পানির সাথে ভাগ করে নেওয়ার এবং যে সমস্ত গুজব ছড়াচ্ছে তাতে ইতি টানার। সে একটি টাউন হল মিটিং ডাকার আদেশ দিল, যেখানে সমস্ত কর্মচারী উপস্থিত থাকবে। আধ ঘন্টার মধ্যে কোম্পানির বিশাল অডিটোরিয়াম কর্মচারীদের ভিড়ে ঠাসা হয়ে গেল এবং প্রত্যেকের মুখে ছিল কৌতূহল ও প্রশ্ন। মঞ্চে মীরা ও আরিয়ান একসাথে দাঁড়িয়েছিল এবং তাদের পেছনে ছিল নতুন ম্যানেজমেন্ট টিম, যা পরিবর্তনের প্রতীক। মীরা মাইক হাতে নিল এবং তার কণ্ঠস্বর পুরো হলে প্রতিধ্বনিত হল, যাতে ছিল এক নতুন শক্তি এবং আপনত্ব। সে প্রথমেই গত কয়েক বছরে হওয়া অন্যায় ও শোষণের জন্য ক্ষমা চাইল এবং প্রতিশ্রুতি দিল যে এখন থেকে গ্লোবাল টেক একটি পরিবারের মতো কাজ করবে। সে কর্মচারীদের জানালো যে দুর্নীতির শিকড় কেটে দেওয়া হয়েছে এবং এখন থেকে পরিশ্রম ও সততাকেই উন্নতির ভিত্তি হিসেবে গণ্য করা হবে। তার কথাগুলো কর্মচারীদের হৃদয় ছুঁয়ে গেল এবং হলটি হাততালির গর্জনে ফেটে পড়ল। তারপর মীরা একটি দীর্ঘ শ্বাস নিল এবং আরিয়ানের দিকে ফিরল, যে তার পাশে দাঁড়িয়েছিল। সে বলল, এই পরিবর্তনের পেছনে এমন একজনের হাত আছে যে অপমান সহ্য করেও নিজের নিষ্ঠা ছাড়েনি এবং যার প্রতিভা আজ আমাদের বাঁচিয়েছে। মীরা আরিয়ানের হাত নিজের হাতে নিল এবং গর্বের সাথে বলল, আপনারা সবাই একে আরিয়ান স্যার বা প্রজেক্ট হেড হিসেবে চেনেন, কিন্তু আমার কাছে এটি তার চেয়েও অনেক বেশি। সে পুরো পৃথিবীর সামনে ঘোষণা করল, আরিয়ান আমার স্বামী এবং আমার সবচেয়ে বড় সঙ্গী। এই প্রকাশ হওয়া মাত্রই পুরো হলে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো, কারণ কারো এই বিষয়ে কোনো ধারণাই ছিল না। মানুষ নিজেদের চোখ ও কানের ওপর বিশ্বাস করতে পারছিল না যে তাদের অতি সাধারণ সহকর্মী আসলে কোম্পানির মালকিনের স্বামী। নিস্তব্ধতার পর হঠাৎ শোরগোল শুরু হলো এবং মানুষ খুশিতে চিৎকার করতে লাগলো ও তালি দিতে লাগলো, কারণ এটি কোনো সিনেমার গল্পের মতো মনে হচ্ছিল, যা বাস্তবে সত্যি হয়েছে। আরিয়ান হাসল এবং মাইক নিয়ে বলল, আমি আমার পরিচয় এজন্য লুকিয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম আমার পরিচয় যেন আমার কাজ দিয়ে তৈরি হয়, আমার সম্পর্কের কারণে নয়। সে বলল,
আমি আপনাদের মধ্যেই একজন এবং আমি আপনাদের সমস্যাগুলো বুঝি, তাই আমি কথা দিচ্ছি আপনাদের অধিকারের জন্য আমি সবসময় লড়ে যাব। আরিয়ানের নম্রতা এবং সত্যবাদিতা সবার মন জয় করে নিল এবং মানুষের মনে হল যে এখন তাদের ভবিষ্যৎ নিরাপদ হাতে আছে। কর্মচারীরা আরিয়ান ও মীরার নামে স্লোগান দিতে শুরু করল এবং পরিবেশ পুরোপুরি উৎসবমুখর হয়ে উঠল। মীরা আরিয়ানের কানে কানে ফিসফিস করে বলল, দেখলে, আমি বলেছিলাম না যে তারা তোমাকে আপন করে নেবে? আরিয়ান আবেগপ্রবণ হয়ে বলল, এই সবকিছু তোমার কারণে সম্ভব হয়েছে মীরা। তুমি না এলে আমি হয়তো আজও সেই অন্ধকারেই থাকতাম। মীরা বলল, আমরা একে অপরের শক্তি এবং যতক্ষণ আমরা সাথে আছি কোনো বাধা আমাদের হারাতে পারবে না। মঞ্চে দাঁড়িয়ে তারা একে অপরের চোখের দিকে তাকালো এবং সেখানে ছিল শুধুমাত্র ভালোবাসা ও সম্মান। তারা একটি দীর্ঘ ও কঠিন লড়াই জিতেছিল এবং এখন তাদের সামনে ছিল এক উজ্জ্বল ভবিষ্যৎ। মীরা জনসম্মুখে ঘোষণা করল যে আরিয়ানকে কোম্পানির নতুন সিটিও অর্থাৎ চিফ টেকনোলজি অফিসার নিযুক্ত করা হচ্ছে, কারণ প্রযুক্তির বিষয়ে তার চেয়ে ভালো বুঝ আর কারণেই। মীরা ও আরিয়ান মঞ্চ থেকে নিচে নেমে এলো এবং কর্মচারীদের মাঝে মিশে গেল, যেখানে প্রত্যেকে তাদের অভিনন্দন জানাতে চাইছিল। পুরনো সহকর্মীরা যারা কাল পর্যন্ত আরিয়ানের সাথে কথা বলতে ইতস্তত করত, আজ গর্বের সাথে বলছিল যে তারা আরিয়ানের বন্ধু। রমেশ এগিয়ে এসে আরিয়ানকে জড়িয়ে ধরল এবং ক্ষমা চাইল যে সে খারাপ সময় তার পাশে দাঁড়াতে পারেনি। আরিয়ান হাসিমুখে বলল, পুরনো কথা ভুলে যাও, এখন আমাদের মিলেমিশে কাজ করতে হবে। এটি ছিল এক নতুন শুরু, যেখানে ভয়ের জায়গায় বিশ্বাস জায়গা করে নিয়েছিল। মীরা দূরে দাঁড়িয়ে আরিয়ানকে মানুষের ভিড়ে ঘেরা থাকতে দেখছিল এবং তার নিজের সিদ্ধান্তে সে খুব সন্তোষ বোধ করছিল। সে অনুভব করল আরিয়ানের আসল স্থান এটাই এবং সে ভিড়ের মধ্যেও এক উজ্জ্বল নক্ষত্র। দুপুরের সময় যখন ভিড় কমে গেল এবং অফিসের কাজ আবার শুরু হলো, তখন পরিবেশে ছিল এক ইতিবাচক শক্তি যা আগে কখনো অনুভূত হয়নি। মীরা ও আরিয়ান তাদের নতুন কেবিনে বসেছিল, যা একে অপরের সাথে যুক্ত ছিল, এবং তাদের মাঝখানের কাঁচের দেওয়ালটি এখন আর বাধা নয়, বরং স্বচ্ছতার প্রতীক ছিল। তারা একসাথে বসে লাঞ্চ করল, সেই সাধারণ খাবার যা আরিয়ান সবসময় নিয়ে আসত, কিন্তু আজ তার স্বাদ ছিল জয়ের মতো। মীরা বলল, এবার আমাদের বাড়ি যাওয়া উচিত, কারণ আমরা আমাদের বিবাহবার্ষিকীর উৎসব এখনো পালন করিনি। আরিয়ান হাসতে হাসতে বলল, আজকের দিনটিই সবচেয়ে বড় উৎসব এবং এর চেয়ে ভালো উপহার আমি পেতে পারতাম না। সন্ধ্যায় যখন তারা কোম্পানি থেকে বের হল, তখন আকাশ ছিল পরিষ্কার এবং শহরের আলো তাদের স্বাগত জানাতে জ্বলজ্বল করছিল। গাড়িতে বসতেই আরিয়ান মীরার হাত নিজের হাতে নিল এবং বলল, আমি সব সময় এই দিনটিকে মনে রাখব যখন আমার স্ত্রী আমার রক্ষাকর্তা হয়ে উঠেছিল। মীরা তার মাথা আরিয়ানের কাঁধে রাখল এবং বলল, আর আমি সেই দিনটিকে মনে রাখব যখন আমি আমার স্বামীকে একজন সত্যিকারের হিরো হতে দেখলাম। গল্পের এই অধ্যায় শেষ হয়েছিল, কিন্তু তাদের জীবনের এক নতুন এবং সুন্দর সফর শুরু হচ্ছিল। গ্লোবাল টেক এখন শুধু একটি কোম্পানি ছিল না, বরং তাদের ভালোবাসা ও সংগ্রামের মিশন হয়ে উঠেছিল। মন্দ হেরে গিয়েছিল এবং ভালো তার সিংহাসন ফিরে পেয়েছিল। 1 বছর সময় চোখের পলকে কেটে গেল এবং গ্লোবাল টেকের যে ভবনে একসময় ভয় ও উত্তেজনার রাজত্ব ছিল, আজ সেখানকার পরিবেশ পুরোপুরি বদলে গেছে। এখন সেখানকার দেয়ালে বিষণ্ণতা নয়, বরং উৎসাহ ও উদ্ভাবনের রং ছড়িয়ে আছে এবং কর্মচারীদের মুখে এক নতুন উজ্জ্বলতা দেখা যায়। অফিসের সংস্কার শেষ হয়েছে এবং পুরনো দম বন্ধ করা কিউবিকেলগুলোর জায়গায় এখন ওপেন ওয়ার্কস্পেস জায়গা করে নিয়েছে, যেখানে হাওয়া ও আলোর মুক্ত প্রবাহ রয়েছে। এই পরিবর্তন কেবল বাহ্যিক ছিল না, বরং মানসিকও ছিল, কারণ মীরা ও আরিয়ানের নেতৃত্ব কোম্পানির আত্মাকেই বদলে দিয়েছিল। যে জায়গায় আগে ভুলের জন্য শাস্তি পাওয়া যেত, সেখানে এখন শেখা ও সংশোধনের সংস্কৃতি গড়ে উঠেছে। সকাল 9টা বাজতেই অফিসে হাসি ঠাট্টা ও কাজের সুস্থ আলোচনা প্রতিধ্বনিত হতে থাকে, যা 1 বছর আগে পর্যন্ত অকল্পনীয় ছিল। আরিয়ান তার কেবিনের দরজা সবসময় খোলা রাখত, যা এই প্রতীকের ধারক ছিল যে সে প্রত্যেকের জন্য লভ্য। আজকের দিনটি কোম্পানির ইতিহাসে আরও একটি সোনালী পাতা যোগ করতে চলেছিল, কারণ গ্লোবাল টেককে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ টেকনোলজি ইনোভেশন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। এটি সেই প্রজেক্ট ছিল যা আরিয়ান তার রাতের পর রাত জেগে তৈরি করেছিল এবং যেটিকে বিক্রম আবর্জনা বলে বাতিল করার চেষ্টা করেছিল। আরিয়ান তার অফিসে দাঁড়িয়ে জানলা দিয়ে বাইরের শহর দেখছিল এবং তার মনে পুরনো দিনের স্মৃতিগুলো তাজা হয়ে উঠছিল। তার মনে পড়ল কিভাবে সেই জানলার নিচে দাঁড়িয়ে নিজের অসহায়ত্বের জন্য চোখের জল ফেলত, আর আজ সেই কোম্পানির সিটিও হয়ে দাঁড়িয়ে আছে। এই সফর সহজ ছিল না,
কিন্তু মীরার সঙ্গ এবং বিশ্বাস প্রতিটি কাঁটাকে ফুলে পরিণত করে দিয়েছিল। সে তার নতুন স্যুটের টাই ঠিক করল এবং নিজের মেজের উপর রাখা মীরার ছবি দেখে হাসল, যা ছিল তার শক্তির সবচেয়ে বড় উৎস। তখনই কেবিনের দরজায় এক মৃদু টোকা পড়ল এবং একজন তরুণ ইন্টার্ন ঘাবড়ে গিয়ে ভেতরে এলো, যার হাতে একটি ট্যাবলেট ছিল এবং মুখ ছিল শুকনো। আরিয়ান সাথে সাথে চিনে ফেলল যে এটি সেই একই ভয় যা একসময় তার নিজের চোখে থাকত যখন সে বিক্রমের কেবিনে যেত। ইন্টার্ন কাঁপতে কাঁপতে জানালো যে লাইভ সার্ভারে একটি ছোট বাগ দেখা দিয়েছে এবং কিছু ডেটা সিঙ্ক হতে পারছে না। তার মনে হচ্ছিল যে এখন আরিয়ান তার ওপর চিৎকার করবে এবং হয়তো তাকে চাকরি থেকে বের করে দেবে, যেমনটা পুরনো ম্যানেজমেন্ট করত। কিন্তু আরিয়ান তার চেয়ার থেকে উঠে সেই ছেলেটির কাঁধে হাত রেখে তাকে শান্ত করল। সে খুব নরম সুরে বলল, ভয় পাওয়ার কিছু নেই, ভুল তার থেকেই হয় যে কাজ করে, চলো মিলে এটা ঠিক করি। আরিয়ান ইন্টার্নের সাথে কোডিং ল্যাবে গেল এবং সেখানে বসে নিজে কোডিং পরীক্ষা করতে লাগল। যখন বাকি টিমও সেখানে জড়ো হলো, সে ইন্টার্নকে বকার বদলে তাকে বুঝিয়ে দিল যে কোডের কোথায় লজিক এরর ছিল এবং ভবিষ্যতে কিভাবে তা রোধ করা যায়। 10 মিনিটের মধ্যে সমস্যা মিটে গেল এবং সিস্টেম আবার সুচারুভাবে কাজ করতে লাগল। ইন্টার্নের চোখে আরিয়ানের জন্য যে সম্মান ও কৃতজ্ঞতা ছিল তা যে কোনো অ্যাওয়ার্ডের চেয়ে বড় ছিল। আরিয়ান টিমকে বলল, মনে রেখো, আমরা একটি পরিবার এবং যদি কেউ পড়ে যায় তবে আমরা তাকে তোলার জন্য আছি, পিষে ফেলার জন্য নয়। নিজের কেবিন থেকে এই দৃশ্য দেখতে থাকা মীরার মুখে এক গর্বিত হাসি ফুটে উঠল। সে জানত যে সে কোম্পানির দায়িত্ব সঠিক হাতে তুলে দিয়েছে, যেখানে মনুষ্যত্ব ও কাজ উভয়ের গুরুত্ব সমান। দুপুরের সময় মীরা ও আরিয়ানকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য বের হতে হলো, যেখানে পুরো মিডিয়া এবং শিল্পজগৎ তাদের অপেক্ষা করছিল। মীরা আজ একটি অত্যন্ত সুন্দর শাড়ি পরেছিল, যা তার গাম্ভীর্য ও শক্তি উভয়কেই ফুটিয়ে তুলছিল, আর আরিয়ান তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছিল। তারা যখন লবিতে পৌঁছল, তখন কর্মচারীরা দাঁড়িয়ে হাততালি দিয়ে তাদের শুভকামনা জানাল। এই হাততালি কোনো ভয়ের কারণে ছিল না, বরং ছিল সেই ভালোবাসার কারণে যা তারা গত 1 বছরে অর্জন করেছে। গাড়িতে বসার সময় মীরা আরিয়ানের হাত ধরল এবং জিজ্ঞেস করল, তুমি কি নার্ভাস? আরিয়ান হেসে উত্তর দিল, যতক্ষণ তুমি আমার সাথে আছো, আমাকে পৃথিবীর যে কোনো মঞ্চে দাঁড় করিয়ে দাও, আমি ভয় পাব না। তাদের সম্পর্ক এখন স্বামী স্ত্রীর গণ্ডি পেরিয়ে দুটি আত্মার মিলনে পরিণত হয়েছিল, যারা প্রতিটি সুখে দুঃখে একে অপরের পরিপূরক। অনুষ্ঠানস্থলে পৌঁছতেই ক্যামেরার ফ্ল্যাশলাইট তাদের স্বাগত জানাল এবং সাংবাদিকরা তাদের ঘিরে ধরল। প্রত্যেকে সেই জাদুকরী কাহিনীটি জানতে চাইছিল যে কিভাবে একজন স্ত্রী তার স্বামীর সম্মানের জন্য পুরো ব্যবস্থার সাথে যুদ্ধ ঘোষণা করে জয়ী হলেন। আরিয়ান মিডিয়ার প্রশ্নের খুব পরিমিত উত্তর দিল এবং প্রতিবার তার সাফল্যের কৃতিত্ব তার টিম ও মীরাকে দিল। যখন তাদের নাম ডাকা হলো এবং তারা মঞ্চের দিকে এগিয়ে গেল, তখন হলটি হাততালির গর্জনে ফেটে পড়ল। ট্রফি নেওয়ার সময় আরিয়ানের চোখ ভিজে এলো এবং সে মাইক হাতে নিয়ে এমন একটি ভাষণ দিল যা সেখানে উপস্থিত প্রতিটি মানুষকে আবেগপ্রবণ করে তুলল। সে বলল, এই ট্রফি শুধুমাত্র একটি ধাতুর টুকরো নয়, বরং এটি সেই সমস্ত কর্মচারীদের স্বাভিমানের প্রতীক যাদের একসময় দাবিয়ে রাখা হয়েছিল। আরিয়ান মঞ্চ থেকে বিক্রম বা তার মতো লোকেদের নাম না নিয়েই এক কড়া বার্তা দিল যে যারা নিজেদের পদের অপব্যবহার করে অন্যদের ছোট মনে করে, তারা কখনোই প্রকৃত নেতা হতে পারে না। সে বলল যে আসল শক্তি অন্যদের শক্তিশালী করার মধ্যে আছে, তাদের ভয় দেখানোর মধ্যে নয়। মীরা মঞ্চের নিচে বসে তাকে শুনছিল এবং তার চোখে ছিল আনন্দের জল। তার মনে পড়ছিল সেই দিনটির কথা যখন আরিয়ান কফি ট্রে নিয়ে তাপছিল, আর আজ সেই আরিয়ান সিংহের মতো গর্জন করছে। এই পরিবর্তন রাতারাতি হয়নি, বরং এটি ছিল সংগ্রাম, ধৈর্য এবং অটুট প্রেমের ফল। অ্যাওয়ার্ড শোয়ের পর একটি রাজকীয় ডিনারের আয়োজন করা হয়েছিল, যেখানে বড় বড় শিল্পপতিরা আরিয়ানের সাথে দেখা করার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন এবং তার প্রযুক্তিগত জ্ঞানের প্রশংসা করছিলেন। অন্যদিকে শহরের জেলের এক অন্ধ কুঠুরিতে বিক্রম ও শেঠি তাদের কৃতকর্মের সাজা ভোগ করছিল এবং তাদের পুরনো শান শওকত মনে করে কাঁদছিল। তাদের জামিনের আবেদন বারবার খারিজ হয়ে যাচ্ছিল, কারণ মীরার লিগ্যাল টিম তাদের বিরুদ্ধে প্রমাণের এমন এক মজবুত পাহাড় দাঁড় করিয়েছিল যা ভাঙা অসম্ভব ছিল। বিক্রম এখন বুঝতে পারছিল যে সে যে আরিয়ানকে দুর্বল ভেবেছিল, সে আসলে ছিল এক ঘুমন্ত আগ্নেয়গিরি যাকে সে নিজেই জাগিয়েছিল। জেলের শিকের পেছনে তাকে প্রতি মুহূর্তে তার ভুলের মাসুল দিতে হচ্ছিল, কিন্তু এখন অনুশোচনা করে কোনো লাভ ছিল না। ন্যায়ের চক্র পূর্ণ হয়েছিল এবং মন্দকে তার সঠিক পরিণতির দিকে পৌঁছে দেওয়া হয়েছিল। এটি সমাজের জন্য একটি শিক্ষা ছিল যে অহংকারের শেষ সবসময় খারাপই হয়। রাত অনেক হয়েছিল যখন মীরা ও আরিয়ান অনুষ্ঠান থেকে ফিরে নিজেদের বাড়ির দিকে যাচ্ছিল।
শহর শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তাদের গাড়ির ভেতরে ছিল এক সুখকর নিস্তব্ধতা, যা হাজার শব্দের চেয়েও বেশি কিছু বলছিল। আরিয়ান জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলল, মাঝে মাঝে আমার মনে হয় যে এই সব কিছু একটি স্বপ্ন, এবং আমি এখনও সেই পুরনো ডেস্কে ফাইলের চাপা পড়ে আছি। মীরা তার কাঁধে মাথা রেখে বলল, এটি স্বপ্ন নয় আরিয়ান, এটি তোমার পরিশ্রমের ফল, যা তুমি তোমার সততা দিয়ে অর্জন করেছ। সে মনে করিয়ে দিল কিভাবে তারা একে অপরের হাত কখনো ছাড়েনি, পরিস্থিতি যত খারাপই হোক না কেন। এই রাতটি ছিল তাদের জয়ের রাত, কিন্তু সেই সাথে এটি ছিল এক নতুন দায়িত্বের রাতও। বাড়ি পৌঁছে তারা ছাদে গিয়ে কিছুক্ষণ শান্তিতে কাটানোর সিদ্ধান্ত নিল, যেখান থেকে পুরো শহর দেখা যায়। ঠান্ডা হাওয়া বইছিল এবং আকাশে তারা জ্বলজ্বল করছিল, যা তাদের খুশির মতোই অনন্ত মনে হচ্ছিল। আরিয়ান মীরাকে নিজের বাহুবন্দী করে বলল, সেদিন অফিসে যখন তুমি আমাকে চিনতে পারোনি, তখন আমার হার্টবিট থেমে গিয়েছিল। মীরা হাসতে হাসতে বলল, সেটি ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন অভিনয়, কিন্তু আমি খুশি যে তার শেষটা এত সুখের হয়েছে। তারা একে অপরের কাছে ওয়াদা করল যে কোম্পানি যতই বড় হয়ে যাক না কেন, তারা তাদের সম্পর্কের মধ্যে কখনোই অহংকারকে আসতে দেবে না। তাদের কাছে তাদের ঘর এবং তাদের ভালোবাসা সব সময় অগ্রাধিকার পাবে। মীরা আরিয়ানকে জানালো যে সে একটি নতুন ফাউন্ডেশন শুরু করার কথা ভাবছে, যা সেই সমস্ত কর্মচারীদের সাহায্য করবে যারা অফিসে শোষণের শিকার হয়। সে চেয়েছিল যে অন্য কোনো আরিয়ানকে যেন সেই সব সহ্য না করতে হয় যা তার স্বামী সহ্য করেছে। আরিয়ানের এই ভাবনা খুব পছন্দ হল এবং সে কথা দিল যে সে প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে এই অভিযানে পূর্ণ সহযোগিতা করবে। তারা দুজনেই জানত যে তাদের কাছে এখন সমাজকে ফিরিয়ে দেওয়ার শক্তি আছে এবং তারা তার সদ্ব্যবহার করবে। তাদের জীবন এখন শুধু নিজেদের জন্য নয়, বরং অন্যদের জন্যেও একটি অনুপ্রেরণা হয়ে উঠেছে। এটি কেবল এক স্বামী স্ত্রীর কাহিনী ছিল না, বরং এটি ছিল ন্যায় ও পরিবর্তনের এক মশাল। পরদিন সকালে যখন আরিয়ান উঠল, সে দেখল মীরা ব্যালকনিতে বসে চা খাচ্ছে এবং সূর্যের প্রথম কিরণ তার মুখে পড়ছে। সেই দৃশ্যটি এতই মনোরম ছিল যে আরিয়ান শুধু তাকে দেখেই যাচ্ছিল। সে অনুভব করল যে আসল সম্পদ ব্যাংক ব্যালেন্স বা কোম্পানির শেয়ার নয়, বরং সেই শান্তি ও স্বস্তি যা সে মীরার সাথে পায়। সে তার কাছে গেল এবং তার পাশে বসল। মীরা তাকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, আজ আমাদের একটি নতুন ডিল সাইন করতে হবে। তুমি কি তৈরি, মিস্টার সিটিও? আরিয়ান হাসি মুখে বলল, আমি সব সময় তৈরি, মিসেস চেয়ারম্যান। তাদের দুজনের হাসি সকালের সতেজতায় মিশে গেল এবং এক নতুন দিনের শুরু হল। গল্পের শেষ একটি সুখকর মোড়ে হচ্ছিল, কিন্তু এটি শেষ নয়, বরং এক নতুন শুরু ছিল। আরিয়ান ও মীরা প্রমাণ করে দিয়েছিল যে যদি নিয়ত পরিষ্কার হয় এবং সাহস অটুট থাকে, তবে বড় থেকে বড় বাধাও হার মেনে নেয়। গ্লোবাল টেক এখন আর শুধু একটি কোম্পানি ছিল না, বরং তা বিশ্বাসের অপর নাম হয়ে উঠেছিল, এবং সেই কোম্পানির কেন্দ্রে ছিল দুটি হৃদয় যা একই ছন্দে স্পন্দিত হতো। পৃথিবী দেখেছিল কিভাবে একজন স্ত্রীর প্রেম তার স্বামীর ঢাল হয়ে উঠেছিল এবং কিভাবে একজন স্বামীর স্বাভিমান তার স্ত্রীর গর্ব হয়ে উঠেছিল। এই কাহিনী সেই সবার জন্য এক আশার আলো যারা অন্ধকারে আলোর সন্ধান করছে। সময়ের চাকা চলতে থাকে, কিন্তু কিছু কাহিনী সময়ের সাথে অমর হয়ে যায়। মীরা ও আরিয়ানের এই উপাখ্যানও সেই কাহিনীগুলোর মধ্যে একটি হয়ে গেছে যা মানুষ উদাহরণ হিসেবে মনে রাখবে। তারা দেখিয়েছে যে সত্যিকারের ভালোবাসা শুধু শব্দে নয়, বরং কাজে থাকে, এবং যখন দুইজন মানুষ একে অপরের জন্য দাঁড়ায়, তখন পুরো বিশ্ব তাদের সাথ দেয়। সূর্য যত উপরে উঠছিল, তাদের ছায়া এক হয়ে লম্বা হচ্ছিল, যা তাদের মজবুত হতে থাকা সম্পর্কের প্রতীক ছিল। আর এরই সাথে এই অধ্যায়ে সমাপ্তি হলো এক এমন নোটে যেখানে জয়, স্বস্তি এবং ভালোবাসার এক ত্রিবেণী সঙ্গম ঘটেছিল।